আকাশের ক্লাস শেষ করে স্বভাবমতো আজও রূপা ছুটি নিয়ে বের হয়েছে। তবে আজ সে একা নয়, বৃষ্টিও আছে। তার নাকি কলেজে একদম ভালো লাগছিল না, তাই রূপার দেখি সেও প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নিয়ে একসাথে চলে আসলো। রাস্তায় এসে রূপা বৃষ্টির মুখোমুখি দাঁড়িয়ে কপালে হালকা ভাঁজ ফেলে বলল, তুই তাহলে বাড়ি চলে যা। বাড়িতে যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি আমি এখনো ক্লাসেই আছি। বৃষ্টি নিজের ওড়না কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে ঠোঁট উল্টে বলল, আমি একা একা বাসায় গিয়ে কি করব? চল, আজকে তোর সাথে আমিও এই ডেলিভারি কাজটা করব। না, করবি না একদম। এই সুযোগে একটু ঘোরা হবে, অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাই না। রূপা তাকে বারণ করার মতো আর কোনো জোর পেল না, মৃদু হেসে মাথা নাড়ল। অতঃপর দুজনে একটা ফাঁকা রিক্সা ডেকে চেপে বসলো, সরাসরি কেকের দোকানের সামনে চলে আসলো। দোকানের ভিতরে তখন ক্যাশ কাউন্টারে আনসার শেখ গম্ভীর মুখে বসেছিলেন। রূপা আর বৃষ্টিকে দুজনে একসাথে ভেতরে এসে তাকে নিচু গলায় সালাম দিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আনসার শেখ চশমার উপর দিয়ে তাকিয়ে নরম হেসে সালামের উত্তর দিলেন। ওয়ালাইকুম সালাম, এসেছো? আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। রূপা নিজের কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে বলল, আমি ভেতরে গিয়ে রেডি হয়ে আসছি আঙ্কেল, আপনি ততক্ষণে কেকগুলো একটু প্যাক করার ব্যবস্থা করুন। বলে রূপা যেই না ভেতরের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই পেছন থেকে আনসার শেখ গলা উঁচিয়ে ডাক দিল, আচ্ছা, তুমি জানি কত টাকা চেয়েছিলে অগ্রিম হিসাবে? তৎক্ষণাৎ রূপার পা দুটো মেঝের উপর থমকে গেল। বুকের ভেতরটা যেন এক পলকের জন্য কেঁপে উঠল। অতঃপর সে খুব ধীরে ধীরে ঘাড় ঘুরে আনসার শেখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জবাব দিল, 1,10,000 টাকা। কাউন্টারের দয়া থেকে একটা ভারী খাম বের করে আনসার শেখ রূপার খানিকটা কাছে এগিয়ে এলেন। নিজের গম্ভীর মুখে এক চিলতে ভরসার হাসি ফুটিয়ে রূপার কাঁপতে থাকা হাতে উপর সাদা খাবার প্যাকেটটা তুলে দিয়ে বলেন, এতদিনে তোমার সততা আর কাজের প্রতি একাগ্রতা দেখে আমি খুব ভালো করে বুঝেছি যে তুমি কাজে ফাঁকি দেওয়ার মতো মেয়ে নও। তাই তোমার উপর আমার বিশ্বাস আছে। নাও, এই খামের মধ্যে পুরো 1,10,000 টাকা আছে। রূপা মনে হলো যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। তার চোখের মনি দুটো খুশিতে চকচক করে ওঠে। গলার আওয়াজটা আটকে গিয়ে তোতলাতে তোতলে বলে, সত্যি বলছেন আঙ্কেল? আনসার শেখ ডয়ারটা আটকে মৃদু হেসে বলে, হ্যাঁ। আর আজকে থেকে তোমার আর এই কড়া রোদে হেঁটে হেঁটে বা রিক্সায় নিয়ে ডেলিভারি কাজ করতে হবে না। বাইরে একটা স্কুটার রেখেছি, এখন থেকে ওইটা দিয়ে তুমি কেক ডেলিভারি করে কাজে যাতায়াত করবে। কথাটা শোনা মাত্র রূপা নিজের মাথাটা নিচু করে ফেলল। তার ফর্সা কপালে একটা চিন্তা ভাঁজ পড়ল। সে আমতা আমতা করে নিচু গলায় জবাব দেয়, কিন্তু আমি তো স্কুটি চালাতে জানি না আঙ্কেল, আর ওটায় চড়তে আমার ভয় লাগে। রূপার এই দ্বিধা থেকে দ্রুত এগিয়ে আসে বৃষ্টি। সে রূপার কাঁধের উপর নিজের হাত দিয়ে ভরসা করে রেখে বেশ চওড়া একটা হাসি দিয়ে বলে, নো টেনশন, আমি পারি তো, একদম পানির মতো শিখিয়ে দেবো তোকে। রূপা নিজের নিচের ঠোঁটটা হালকা কামড়ে ধরে বৃষ্টির দিকে তাকিয়ে ওড়নাটা খামচাতে বলে, কিন্তু আমার ভীষণ ভয় লাগে রে। রূপা রূপার দুই গালে মৃদু টোকা দিয়ে আশ্বস্ত করে বলে, আমি আছি তো তোর সাথে, একবার হ্যান্ডেল করা শিখে গেলে আর একটু ভয় পাবি না। দুজনে এই কাণ্ড দেখে আনসার শেখ চশমাটা নাকের উপর ঠিক করে গম্ভীর করে বলে, আজকে তোমাদের ছুটি, কোনো কাজ করতে হবে না। আজ নতুন কোনো কেকের অর্ডার নেই। আজকের দিনে আর কোনো কাজ নেই শুনে বৃষ্টি তো খুশিতে প্রায় নেচেই উঠে। আর সে দু হাত নেড়ে আহ্লাদে গেল বলে, তাহলে তো ভালোই হলো, অনেক মজা হবে আজকে, আমরা অনেক ঘুরবো। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে স্কুটারটা কি আমরা আজকে একটু সাথে নিতে পারি? কথা দিচ্ছি সময় মতো একদম ঠিকঠাক ফিরিয়ে দেবো। আনসার শেখ আর কোনো কথা না বাড়িয়ে সময় নষ্ট করলেন না। তিনি চুপচাপ কাউন্টারের ভেতরের ড্রয়ার থেকে স্কুটারের চাবিটা বের করে এনে বৃষ্টির বাড়িয়ে দেওয়া হাতের তালুর উপর রেখে মুচকি এসে বলেন, এই নাও চাবি, যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারো তোমরা, সাবধানে চালিও। বৃষ্টি খুশিতে চাবিটা নিয়ে হাসতে হাসতে রূপার হাত টেনে ধরে দোকানের বাইরে চলে যায়। সে ডানে বাঁয়ে আশেপাশে তাকিয়ে স্কুটার খুঁজতে থাকে। দোকানের ঠিক একটুখানি সামনে একটা চকচকে স্কুটার পার্ক করে দেখে বৃষ্টি এক ছুটে সেটার কাছে চলে যায়। স্কুটার স্টার্ট না দিয়ে এই ঠেলে রূপার সামনে এনে বেশ জাঁকজমক গেল বলে, ওঠ। রূপা নিজের দুই হাত বুকের কাছে গুটিয়ে নিয়ে ভয়ে পিছিয়ে পিছিয়ে বলে, আমার না বড্ড ভয় লাগছে রে।
আমি একদম পারবো না, চল না আমরা আজ হেঁটেই যাই। বৃষ্টি স্কুটার হ্যান্ডেলটা শক্ত করে ধরে চোখ বড় বড় করে, আরে পাগলি, কিচ্ছু হবে না, তুই শুধু সিটে ওঠ আর আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে থাকবি, তারপর দেখিস তোর ভয় লাগবে না। রূপা নিজের মাথাটা ডানে বাঁয়ে নেড়ে কাঁদো কাঁদো বলে, তবু আমি পারবো না, আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওটায় উঠলে নিশ্চিত ধপাস করে নিচে পড়ে যাব। বৃষ্টি এবার বেশ বিরক্ত হওয়ার ভান করে রূপার কোনো ওজোর আপত্তি না শুনে জোর করে টেনে তাকে স্কুটারের পেছনের সিটে বসে দেয়। অতঃপর নিজের সামনে সিটে জাঁকিয়ে বসে চাবিটা লকের ভেতরে ঢুকে খাটাস করে বলে, আমাকে শক্ত করে জড়িয়ে ধর, ভয় পাস না, কিচ্ছু হবে না। রূপা নিজের কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে বৃষ্টিকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ভয়ের চোটে তার ভেতরে আত্মাটা যেন থরথর করে কাঁপছে। বৃষ্টি নিজের সবটুকু ট্যালেন্ট খাটিয়ে চাবিটা ঘুরিয়ে এক সেলফে বাইক স্টার্ট দিল। অত পর্যা অ্যাক্সিলেটারে ঘুরিয়ে মসৃণভাবে রাস্তা চালাতে শুরু করলো। রূপা আতঙ্কে নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে ফেলে দুই হাত দিয়ে জামা খামচে ধরে বৃষ্টিকে আরও চেপে ধরে। অন্যদিকে বৃষ্টি মুখ চওড়া করে হাসতে হাসতে বেশ ফুরফুরে মেজাজে স্কুটার চালাচ্ছে। এই জিনিস চালানো তার কাছে একদম নতুন কিছু না। বৃষ্টি আগে থেকে বাইক, স্কুটার, বড় প্রাইভেট কার, গাড়ি খুব নিখুঁতভাবে চালাতে জানে। এসব জিনিস অনেক আগে থেকে তার খুব ভালো করে শেখা হয়ে গেছে। আর এই সব কিছুতে তাকে হাতে কলমে শিখেছে তারই আপন কাকাতো ভাই আবিদ। সে বর্তমানে ইতালিতে থাকে। আবিদ মূলত ইতালির নাগরিক, কারণ শুরু থেকে বৃষ্টির কাকা আর কাকি ইতালির স্থায়ীভাবে বসবাস করেন। আবিদ যখন বাংলাদেশে বেড়াতে আসতো তখন সময় পেলে বাইক আর গাড়ি চালানো শেখাতো বৃষ্টিকে। ভাইয়ের সেই কড়া ট্রেনিং ধীরে ধীরে বৃষ্টি সত্যি সত্যি এসব জিনিসে খুব বেশ দারুণভাবে চালানো শিখে যায়। বৃষ্টির মুখ চওড়া করে হাসতে হাসতে গ্লাসে রূপার ভয়ার্ত চেহারা দেখে বেশ মজা নিয়ে বলে, এখনো কি তোর ভয় লাগছে? রূপা খুব ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে পাতা দুটো মেলে ধরে। সে ডানে বাঁয়ে আশেপাশে তাকায়। রাস্তায় শত শত গাড়ি নিজেদের মতো চলাচল করছে, আর সেই সব ট্রাফিকের মাঝখান দিয়ে তাদের স্কুটিতে কি সুন্দর বাতাস কেটে কেটে মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তের মধ্যে রূপার মনের সব ভয় যেন কর্পূরের মতো উপজে যায়। এক অদ্ভুত অচেনা ভালো লাগা, তার স্বাধীনতার অনুভূতি তার বুকের ভেতরে কাজ করতে শুরু করে। সে নিজের ঠোঁটের কোণে এক চিলতে বাঁধনহারা হাসি ফুটিয়ে অজান্তে বৃষ্টিকে ছেড়ে দিয়ে নিজের দু হাত পাখির ডানার মতো দুই পাশে মেলে ধরে। চারপাশে হাওয়া আসলে তার চুলে আর ওড়নায় দোলা দিয়ে যায়। বৃষ্টির লুকিং গ্লাসে রূপার এই উড়ন্ত অবস্থা দেখে মুচকি এসে বলে, কি, আমি তোকে বললাম না যে একবার উঠলে একটু ভয় পেলে? দেখলি, তুই যদি কখনো কোনো গাড়িতে উঠে আসল রোমাঞ্চ আর আনন্দ চাস, তাহলে সেই চরম আনন্দ শুধু এই দুই চাকার বাইকে সম্ভব। বাইকে চড়ার যে স্বাধীনতা আর আনন্দ, সেটা অন্য কোনো চার চাকার বদ্ধ গাড়িতে কখনোই না। রূপা চোখ বন্ধ করে মৃদু স্বরে বলে, তুই ঠিক বলছিস, অনেক ভালো লাগছে। এই প্রথম আমি কোনো গাড়িতে উঠে এত ফিল পাচ্ছি। বাতাসের উপর চুলগুলো উঠছে, ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে প্রশান্তি। দুজনে অনেকক্ষণ ঘুরে অতঃপর বৃষ্টি স্কুটার থামায় রায়ান্স কম্পিউটার দোকানের সামনে। বড় বড় চকচকে দোকানটা দেখে রূপা ভুরু কুচকে কপালে হালকা ভাঁজ ফেলে বলে, এখানে কেন আসলি? বৃষ্টি স্কুটার থেকে নেমে চাবিটা হাতে নিয়ে চটপটে বলে, কেন, ল্যাপটপ কিনবি না? মুহূর্তে মনে পড়ে রূপার, তার তো ল্যাপটপ কেনার কথা ছিল, চলে গেছে, আর সে কিনা ভুলে গেছে। অপরাধবোধের উপর ফর্সা মুখটা হঠাৎ থমকে যায়। চোখের মণি দুটি স্থির হয়েছে। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চোখে মুখে শক্ত করে বলে, ভুলে গেছিলাম, চল চল। দুজনে একতলার শোরুমে প্রবেশ করে। অতঃপর কাউন্টারে লেকের সাথে গম্ভীর মুখে অনেক দামি করে এলিট বুক 840 অবশেষে ল্যাপটপটা কিনেই ফেলে। কেনার শেষে দুজনে বাইরে এসে ল্যাপটপের বক্সটা শক্ত করে ধরে রাখতে গিয়ে রূপার হাত দুটো হালকা কাঁপছে। অপমানে জবাব দেওয়ার স্বস্তিতে তার চোখ জোরে টলমল করে ওঠে। খুশিতে সে যেন কেঁদেই ফেলবে এমন অবস্থা। বৃষ্টির উপরে এই আবেগ দেখে চওড়া হেসে উচ্ছ্বাসে বলে, অবশেষে তুই তোর কথা রাখলি, এক সপ্তাহের মধ্যে তাহলে তুই ল্যাপটপ দিয়ে দিলি ভাইয়েকে। রূপা ল্যাপটপের বাক্সের বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে হালকা দীর্ঘশ্বাস বলে, কি আর করব, অন্য জিনিস ভাঙার এই অপরাধের দায় আমি সত্যি আর একটা মুহূর্ত চলতে পারছি না। অপমানে ক্ষোভ আর ল্যাপটপ কিনতে পারার স্বস্তিতে একসাথে তার গলার স্বর ফুটে ওঠে। বৃষ্টি আলতো হেসে স্কুটারে উঠে বসে তাড়া দেওয়ার ভঙ্গিতে বলে, খুব ভালো করে বুঝেছি,
তোর মনের অবস্থা, এখন উঠ। রূপা স্কুটারের পিছনে শক্ত হয়ে বসে বৃষ্টির সাথে সাথে এক্সিলেটার ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। কিছু দূর যেতে হুট করে মাঝ রাস্তা ধুলো উড়ে শাসা বাতাসে চলা শুরু করে। চোখের পলকে চারপাশে নীল আকাশটা কালো মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে। গাছপালা পাতারা মাতাল হয়ে দুলছে। দেখে দুজনে খুব ভালো করে বুঝেছে যে কোনো মুহূর্তে ঝুমঝুম বৃষ্টি হবে। ভিজে যাওয়ার ভয়ে বৃষ্টি আর এক সেকেন্ডও দেরি করে না। সে তাড়াতাড়ি স্কুটার চালিয়ে সোজা শাকিন ভাইয়ের ফুলের দোকানের সামনে এসে ব্রেক কষে দাঁড়ায়। গাড়ি থামার মুহূর্তে লাফিয়ে নেমে পড়ে বৃষ্টি। রূপা বাক্সটা আগলে তার পিছু পিছু দৌড়ায়। দুজনে হন্তদন্ত হয়ে দৌড়ে দোকানে ঢুকে পড়ে। তাদের এভাবে হাঁপাতে হাঁপাতে ঢুকতে দেখে কাউন্টার থেকে সাকিব মুখ তুলে তাকায়। দুজনকে একসাথে দেখে সে বেশ অবাক আর খুশি বলে, আরে তোমরা, কি খবর, কেমন আছো দুজনে? বৃষ্টি আর রূপা ততক্ষণে দৌড়ঝাঁপ ক্লান্তি ভুলে সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি এসে উত্তর দেয়, খুব ভালো আছে ভাইয়া, আপনি কেমন আছেন? সাকিন একটা মলিন হিসেবে মাথা নেড়ে বলে, এই তো ভাই, আমি আছি, কোনো রকম দিন কেটে যাচ্ছে। বাইরে তখন মেঘের ডাক আর গম্ভীর বৃষ্টি। বৃষ্টি আকাশের দিকে একবার তাকিয়ে সাকিনের দিকে ঘুরে বেশ চতুর একটা মুচকি এসে বলে, ভাইয়া, আজ তো যে হারে মেঘ ডাকছে নিশ্চিত বৃষ্টি নামবে। এমন আবহাওয়া মনে হয় আজ আর তেমন ফুল বিক্রি করা যাবে না। এর চেয়ে বরং আজ রূপাকে ছুটি দিয়ে দিন। সাকিন হা হা করে হেসে উঠে বেশ আন্তরিক গলে বলে, আরে ছুটি দেওয়ার জন্য আবার বলার কেছে? তাছাড়া আজ পাইকারি বাজার থেকে ফুল আসেই এই দোকানে। আমি নিজের সকালের আকাশের এই গুমোট অবস্থা থেকে ফুল আনতে নিষেধ করে দিয়েছি। তাই যদি বৃষ্টি এসে সব ফুল নষ্ট করে দেয় এই আশঙ্কায়। ঠিক তাই হলো, দেখ, যেমন ভেবেছিলাম ঠিক তেমনই বৃষ্টি নেমলো। শাকিন ভাইয়ের কথা শেষ হতে রূপার ঠোঁটের কোণে এক দুষ্টুমি ভরা হাসি খেলে গেল। সে কি মনে করে জানে বৃষ্টির একদম গা ঘেঁষে দাঁড়িয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে টিপনি কাটা শুরু হলো। একটা কথা বলে বেষ্টু, খবরদার রাগ করিস না কিন্তু। আজ কেমন জানি তুই আর আকাশ ভাইয়া এই দুইটা শব্দই প্রকৃতির সাথে বেশি বেশি মিলছে রে। এই দেখ, প্রকৃতি আকাশটা যেমন ভালো নেই, তার মনে হচ্ছে বৃষ্টি আসবে, তার মানে ঠিক তেমনই আমাদের আকাশ ভাইয়ের মনটা আজ একদম ভালো নেই। তুই এসেছিস বলে বোধহয় বৃষ্টি হয়ে তার মনটা এবার ভালো করে দিবি। বেশি চোখ পাকিয়ে তাকায়। রূপা খিলখিল করে হেসে ওঠে। তাদের এই খুনসুটির মধ্যে বাইরে ততক্ষণে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়ছে। চারপাশে ধুলোবালি ধুয়ে আকাশ ভেঙে জল পড়লো। হুট করে এই বৃষ্টি দেখে বৃষ্টির নিজের খুব ভেজার শখ হলো। সে রূপার দিকে জল ভরা চোখে তাকিয়ে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলে, রূপা চল ভিজি, ভালো লাগছে না এভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে। রূপা বাইরের বৃষ্টির ছাদের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলল, আমার বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে রে। বৃষ্টি তা মোটেও দমল না। সে রূপার হাতটা শক্ত করে টেনে ধরে আবদার শুরু, ধর, একদিন জ্বর আসলে কিচ্ছু হবে না, চল তো। অতঃপর ল্যাপটপের দামি বাক্সটা সাকিম ভাইয়ের দোকানের সামনে রেখে দুজনে এক লাফে নেমে পড়ে রাস্তা ধারে। ছাট এসে লেগেছে ওদের চোখে মুখে। হাঁটতে হাঁটতে দুজনে একসময় একেবারে ফাঁকা রাস্তায় চলে যায়, যেখানে কোনো মানুষজনের কোলাহল নেই। দেখতে দেখতে দুজনে ভিজে একাকার হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তারা যেন এই শীতল বৃষ্টির ছোঁয়া পেতে বর্তমানে সব জটিল স্মৃতি, অপমান, কষ্ট এক নিমেষে ভুলে ডুব দেয় হারিয়ে যাওয়া ছোটবেলার সোনালি স্মৃতিতে। কোনো এক জাদু বলে তারা ফিরেছে সেই অতীতে। দুজনে দুই কাঁধে স্কুল ব্যাগটা শক্ত করে ধরে একদম ছোট বাচ্চাদের মতো মনের আনন্দে রাস্তায় লাফাতে শুরু করছে। রূপা পা দিয়ে বৃষ্টির জল ছিটিয়ে দেয় বৃষ্টির গেলে। বৃষ্টিও খিলখিল করে হেসে পাল্টা পায়ের ছিটায় রূপাকে ভিজিয়ে দেয়। এক পর্যায়ে দুজনে একে অপরের হাত শক্ত করে ধরে গোল হয়ে চরকির মতো মনের সুখে ঘুরতে থাকে। মাথা উপরের দিকে তুলে বৃষ্টির জল সরাসরি মুখে মুখে। সেই ঘোর লাগার মুহূর্তে শেষ হতে তারা নিজেদের কাঁধের ব্যাগটা বারবার আকাশের দিকে উঁচুতে ছুঁড়ে মেরে আবার লুফে নেয়, যেন ক্যাচ ধরার কোনো মহা প্রতিযোগিতা চলছে। এক কথায় বর্তমানে সব বড়বেলার দায়িত্ব ভুলে দুজনে পুরোপুরি ডুবে যায় এক নিষ্পাপ কিশোরী জগতে। হাঁটতে হাঁটতে দুজনে হুট করে একটা তিনতলা বাসার সামনে নিচু এক লিচু গাছ দেখতে পায়। গাছের ডালে থোকায় থোকায় লাল লাল লিচু ঝুলে আছে। বৃষ্টি চট করে আশেপাশে তাকিয়ে দেখে কোনো মানুষ কোথাও নেই। চারিদিকে শুধু ঝমঝমে বৃষ্টি পড়ছে। সে রূপার দিকে তাকিয়ে চোখের ইশারায় চটুল করে বলে, ওই দেখ, লিচুগুলো কেমন রসালো হয়ে আমাদের দিকে তাকিয়েছে।
বৃষ্টির কথা রূপা চট করে ঘাড় ঘুরে তাকায়। সবুজ পাতার পাখে ওই বড় বড় পাকা টসটসে লিচু দেখে রূপার জিভে জল আসার মতো অবস্থা। সে আর লোভ সামলাতে না পারে উত্তেজিত করে বলে, তাহলে চল, আর দেরি কিসের? দুজনে মিলে পা টিপে টিপে এগিয়ে এসে তারপরে একসাথে লাফিয়ে উঠে লিচু গাছের একটা নিচু ডাল শক্ত করে ধরে ফেলে। রূপা দু হাতে ডালটা টেনে ধরে রাখে আর বৃষ্টি ঝটপট একটার পর একটা লিচু ছিঁড়তে থাকে। রূপা ডাল ধরে রেখে এক হাত বাড়িয়ে কয়েকটা লিচু ছিঁড়ে নেয়। ঠিক তখনই হুট করে উপর থেকে বৃষ্টির মাথায় উপর একটা কলার খোসা এসে পড়ে। বৃষ্টির চরম চমকে উঠে উপরে তাকায়, দেখে সেই বাসার দোতলার জানলাটা হা করে খোলা, আর জানলার ওপাশে একটা 12 বছর বয়সী ছেলে দাঁড়িয়ে অবাক চোখে নিচে তাদের এই লিচু চুরির কাণ্ড দেখছে। ছেলেটার সাথে চোখাচোখি হতে বৃষ্টির লিচু খামচে এক উল্টে দৌড় মারতে মারতে চিৎকার করে, সর্বশেষ রূপা, ভাগ, দেখে ফেলেছে রে। বৃষ্টির কথা শুনে রূপার কলিজা তো ভয়ে শুকিয়ে কাঠ। সে এক ঝটকে হাতের ডালটা ছেড়ে দিয়ে বৃষ্টির পেছন পেছন অন্ধের মতো দৌড়তে লাগে। দুজনে এক নাগাড়ে দৌড়তে দৌড়তে অনেক দূরে একটা নিরাপদ জায়গায় এসে থামে। বুকটা ধড়ফড় করছে, দুজনে হাঁপাতে হাঁপাতে দম নিচ্ছে। রূপা হাতের লিচুর খোসা ছড়িয়ে মুখে পড়ে চিবুতে চিবুতে একটু চিন্তিত গলায়, কপালে আজকে নিশ্চিত দুঃখ আছে বুঝেছি। বৃষ্টির হাত থেকে একটা লিচু মুখে নিয়ে বেশ তত্তরে খেতে খেতে হেসে বলে, রাখ তোর দুঃখ, এমন রঙিন মুহূর্ত জীবনে খুব কম সময় আসে। খেলাম না হয় দু একটা বকুনি, কিন্তু আজকের দিনটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। দুজনে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে, অতঃপর দুজন 3টার দিকে শাকিরের দোকান থেকে ল্যাপটপ আর স্কুটার নিয়ে রওনা দেয়। তারপর আসার পথে আনসারের দোকানে স্কুটার জমা দিয়ে দুজনে একটা রিক্সা নিয়ে অবশেষে বাসায় ফিরে। কলিং বেল টিপতে দরজা খুলেন রজনী রহমান। দুজনকে এভাবে আধভেজা অবস্থায় তিনি দেখে বেশ অবাক হয়ে ভুরু কুচকে বললেন, দুজনে এভাবে ভেজা কেন? বৃষ্টি অপরাধের মতো মাথা নিচু করে একটু আমতা আমতা, এ মানে আন্টি আসলে অনেকদিন ধরে বৃষ্টিতে ভিজে না তো, তাই আজ একটু ইচ্ছে করে ভিজেছি। রজনী রহমান এবার উপর দিকে কড়া চোখে তাকে ক্ষুব্ধ গেলে বলেন, বৃষ্টিতে ভিজলে বুঝলাম, কিন্তু তোর বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে সেটা কি জানিস না? তারপর বৃষ্টিতে ভিজছিস কোন সাহসে? রূপা মায়ের চোখের দিকে না থেকে মাথা নিচু রেখে এক রোকা গলায় জবাব দেয়, মন চেয়েছে ভিজেছি। মেয়ের এমন দায়সারা উত্তর শুনে রজনী রহমান আরো রেগে যান। তিনি গলার আওয়াজ চড়িয়ে বলেন, মন চেয়েছে বলে ভিজে নিবি? এখন যদি জ্বর আসে তখন কি হবে? রূপা এবার একটু সুর চড়া পাল্টা বলল, আসলে আসুক, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। হুট করে মেয়ের মুখে এভাবে মুখের উপর জবাব শুনে রজনী রহমান নিজের রাগ আর ধরে রাখতে পারল না। রাগে তার শরীর কাঁপতে থাকে। তিনি ক্ষিপ্ত হয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেন রূপার গালে। ঠাস করে একটা শব্দ হতে পুরো ড্রয়িং রুমটা থমথমে হয়ে যায়। সাহস কত বড়, মায়ের মুখের উপর দাঁড়িয়ে তর্ক করিস? রূপা আর একটা কথাও বাড়ালো না। চোখ দুটো পানিতে টলমল করে উঠলেও সে চুপচাপ মাথা নিচু করে নিজের গালে হাত নিয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু রজনী রহমান এত শান্ত হচ্ছে না। তিনি একটার পর একটা কটু কথা বলেই যাচ্ছেন। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি তখন রাগে অপমানে গজগজ করছে। রজনী রহমানের উপর প্রচণ্ড রাগ লাগছে। এক ফোঁটা বৃষ্টিতে ভিজছে তা নিয়ে মেয়ের উপর এত হাত তোলা আর এত রাগ দেখানোর কোনো মানে হয় না। কিন্তু বড়দের মাঝে সে তো বাইরের মানুষ, তাই মুখ ফুটে কিছু বলতে পারছে না। আজ বাড়ির পুরুষদের মধ্যে কেউ নেই এই মুহূর্তে। এহসান রহমান, আতিক রহমান দুজনে অফিসে। হাজির রহমান সকালে একটু গ্রামের বাড়িতে গিয়েছেন। আকাশ বাইরে, বাঁধন তো তার নিজের ডিউটিতে ব্যস্ত। বাড়ির কোনো পুরুষ মানুষ নেই বলে রজনী রহমান আর সুযোগ পেয়ে যা ইচ্ছা তাই রূপাকে বলে যাচ্ছেন। নয়তো এহসান রহমান বা অন্য কোনো পুরুষ বাসায় থাকলে রূপাকে এভাবে একটা কড়া কথা বলারও সাহস তিনি পেতেন না। ঠিক সেই মুহূর্তে বাইকের চাবির আঙুল ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করলো আকাশ। কানে ব্লুটুথ গোছা কোনো কিছু একটা শুনছে আর ঠোঁটের কোণে মুচকি আসছে। কিন্তু হলরুমে পা রাখতে রূপা আর বৃষ্টিকে উভয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে তার পায়ের গতি কমে যায়। রজনী রহমান তখনও রূপাকে এক নাগাড়ে বকে যাচ্ছে। পুরো দৃশ্যটা দেখে আকাশ এগিয়ে এসে নরম কিন্তু গম্ভীর গলায় বলে, কি হয়েছে চাচি, ওভাবে ওকে বকছো কেন? আকাশ আশ্রমিক কণ্ঠস্বর বৃষ্টির ভেতরটা থেকে কেঁপে ওঠে। সে চমকে মাথা নিচু করে এক পলক আকাশের দিকে তাকায়, পরক্ষণে আবার চোখ নামিয়ে নেয়। রজনী রহমান আকাশের দিকে তাকিয়ে ক্ষোভের সুরে বলে, আর বলো না, মেয়েটাকে কত করে বলছি কখনো বৃষ্টিতে ভিজবি না, ভিজবি না, কারণ ওর বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসে। আর আজ দেখো না, দুজনে বৃষ্টিতে ভিজে কী এক অবস্থা করে বাড়ি ফিরেছে। আকাশ এবার রূপা আর বৃষ্টি দুজনের দিকে
খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সাদা কলেজের ড্রেসটা বৃষ্টির জলে আবছা আবছা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, চুলগুলো কিছুটা ভেজা। চারিদিকে পরিস্থিতি আর ওদের অভাব দেখে আকাশের মনে খটকা লাগলো। সে চোখ দুটো ছোট ছোট করে ভুরু কুচকে রূপার দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো, তোরা কি সত্যি কলেজ থেকে আসলি? হুট করে আকাশের এমন তীক্ষ্ণ আর সরাসরি প্রশ্নে রূপা আর বৃষ্টি দুজনে ভেতরে ভেতরে চমকে যায়। তাদের বুকের ধড়ফড়ানি বেড়ে যায়। দুজনে কেউ তাৎক্ষণিক কোনো উত্তর খুঁজে পায় না। হলরুমের নীরবতা দেখে আকাশ আবার একটু চড়া সুরে ধমক দিয়ে বলে, কানে শুনতে পাচ্ছিস না কি বলছে, উত্তর দে। আকাশের ধমক খেয়ে রূপা ভয় পেয়ে যায়। সে কাঁপতে কাঁপতে কোনো মতে মুখ খুলে বলে, জি জি ভাইয়া, কলেজ থেকে এসেছি। আকাশ চোখে দুটো তখনও ওদের উপর স্থির। সে আর কথা না বাড়িয়ে আদেশ 10 মিনিটের মধ্যে দুজনের রুমে গিয়ে ফ্রেশ হবে, তারপর সোজা আমার রুমে আসবে। কথাটা বলে রজনী রহমানের দিকে তাকে নরম করে বলে, চাচি তুমি আর কিছু বলো না, ওদের এখন রুমে যেতে দাও। বলে আকাশ নিজের ঘরের দিকে চলে যায়। রজনী রহমান আর একটা কথাও না বাড়িয়ে মুখ ভার করে নিজের ঘরে চলে যায়। চারপাশ ফাঁকা হতে বৃষ্টি আর রূপা দুজনে দৌড়ে নিজেদের রুমে চলে আসে। ঘরের দরজা আটকে দিয়ে বৃষ্টি নিজের 2 কান ধরে রূপার দিকে অপরাধীর চোখে তাকায়। অন্তত অনুতাপ করে বলে, আই এম সো সরি বৃষ্টি, একদম কান ধরছি, আমার কারণে তোকে বকা আর মারটা খেতে হলো। রূপা খিলখিল করে হেসে ওঠে, ওরে আমার লক্ষ্মী বান্ধবী রে, তখন রাস্তায় নিজেই বললি 2-1টা বকা খাওয়া যায়, আর এখন নিজেই বকা খেয়ে সরি বলছে, শালি আস্ত একটা হাদারাম। বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে মাথা চুলকাতে চুলকে হেসে ফেলে। পরক্ষণে তার মাথায় চট করে আসে যে আকাশ ওদের দুজনকে ফ্রেশ হয়ে তার রুমে যেতে বলছে। সে রূপার দিকে তাকে বেশ চিন্তিত বলে, আচ্ছা আকাশ স্যার আমাদের রুমে কেন যেতে বললো? রূপা কপালে হালকা ভাঁজ পেলে বেশ চিন্তিত সে বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না। এই রে, জেনে গেছে নাকি যে আমরা আজ কলেজ থেকে ফিরিনি? আল্লাহই জানে কি হয়েছে। আচ্ছা যা হবার হবে, এখন চল আগে শাওয়ারটা নেই, শরীরটা কেমন ঘিন ঘিন করছে। অতঃপর দুজনে একসাথে শাওয়ার নিয়ে ঝটপট শাওয়ার নিয়ে নেয়। আলমারি থেকে বের করে দুজনে একটা ডিজাইনের গোলাপি রঙের ঢিলেঢালা টি-শার্ট আর ট্রাউজার পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ভালো করে শুকিয়ে দুটো সাদা হেয়ার ব্যান্ড দিয়ে সুন্দর করে বেঁধে নেয়। রূপা বিছানা থেকে তার আদুরি ক্যান্ডিকে তুলে নেয়। আকাশের রুমে যাওয়ার উদ্দেশ্যে বৃষ্টির দিকে তাকে বলে, চল এখন গিয়ে দেখি কি মহা শাস্তি আর বাণী অপেক্ষা করছে আমাদের জন্য। বৃষ্টি নিজে 2 হাত কসলাতে কসলাতে বেশ ভয় পাওয়া গেল বলে, আমার না সত্যি কেমন জানি ভয় ভয় লাগছে রূপা। রূপা অভয় দেওয়ার ভঙ্গি করে বলে, আরে চল না আগে যাই, নাহলে ওখানে যেতে দেরি হলে ভাইয়া আবার বেশি রেগে যাবে। রূপা অভয় দেওয়ার ভঙ্গি বলে, আরে চল না আগে যাই, নাহলে ওখানে যেতে দেরি হলে ভাইয়া আরও বেশি রেগে যাবে। দুজনে ধীরে ধীরে গুটি গুটি পায়ে আকাশের রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। রূপা দরজায় আলতো করে নখ দিয়ে নিচু স্বরে বলে, ভাইয়া আসবো? ভেতর থেকে আকাশের সেই চেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এসে, আয়। দুজনে আস্তে করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুমে ঢুকে থেকে আকাশ নিজের টি-শার্ট আর ট্রাউজার পরে সোফায় বেশ আরাম করে পায়ের উপর পা তুলে বসে আছে। তার কোলে রাখা ল্যাপটপ মনোযোগ দিয়ে কিছু একটা করছে। রূপা আর বৃষ্টি দুজনে একদম জড়সড় হয়ে আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। রূপা সাহসী ভর করে আমতা আমতা করে বলে, কিসের জন্য জানি ডেকেছিলে ভাইয়া? আকাশ এবার কোলে থাকা ল্যাপটপ এক ঝটকে ওদের দিকে ঘুরিয়ে একদম সামনে এসে শক্ত করে ভালো করে দেখতো এই দুজনকে তোরা চিনিস কিনা। দুজনে একসাথে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায়। স্ক্রিনের দৃশ্য দেখা মাত্র মুহূর্তে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ ল্যাপটপের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রূপা আর বৃষ্টি কলেজের মূল গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। রূপা আর বৃষ্টি ভয়ে ফ্যাকাশে মুখে একে অপরের দিকে তাকায়। দুজনে বুকের ভিতর তখন দূর দূর কাঁপন। আকাশ কোল থেকে ল্যাপটপটা পাশে রেখে ওদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, ফুটেজ অনুযায়ী তোরা যখন কলেজ থেকে বের হয়েছিস তখন ঘড়িতে বাজে ঠিক সকাল 11টা, অথচ তোরা বাড়ি ফিরলি দুপুর 3টা। মাঝখানে এই 4টে ঘন্টা কোথায় ছিলি? কারো মুখে কোনো রা কারার সাহস নেই। দুজনে অপরাধীর মতো মাথা নিচু করে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে। আকাশ ওদের এই নীরবতা দেখে চরম রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে, কি হলো, কানে শুনতে পাসনি কি বলছি? আমার এক কথা দুবার বলতে হয়? আকাশ প্রচণ্ড ধমকে দুজনে ভেতর থেকে কেঁপে ওঠে, কিন্তু ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার কেউ কোনো জবাব দিতে পারে না। ওদের মুখ বন্ধ থেকে আকাশ সোফা থেকে উঠে দাঁড়ায়। সে সোফার পাশ থেকে একটা চিকন বেতের লাঠি হাতে নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়ায়। অতঃপর কোনো কিছু বোঝাতে দুজনের পাছায়
ধুমধাম করে কয়েকটা শক্ত মার বসিয়ে দেয়। লাঠির চোটে দুজনে ব্যথায় টাসকি খেয়ে মাছের মতো ছটফট করে লাফাতে থাকে। আতঙ্কিত এই লাঠি বাড়িতে রূপার কোল থেকে ক্যান্ডি এক লাফে নেমে ভয়ে রুম থেকে দৌড়ে পালায়। আকাশ লাঠিটা উঁচিয়ে ধরে কড়া সুরে বলে, এখনো মুখ ফুটে সত্যিতে বলবি নাকি এভাবে অনবরত মার খাবি? রূপা ব্যথার চোটে চোখ মুখ কুঁচকে পাছায় হাত দিয়ে লাফাতে লাফাতে কান্না বিজড়িত গলায় বলে ওঠে, থামো ভাইয়া প্লিজ, আর মেরো না, সব বলছি। আকাশ হাতের লাঠিটা নামিয়ে একটু থমকে যায়, চোখ দুটো সরু সরু করে কড়া গলা বলে, বল কোথায় ছিলি? বৃষ্টি তখন ডলতে ডলতে চোখ মুখ কুঁচকে নিজের হাত মুঠো করে হাতের তালুতে মেলে ধরে। তার হাতের তালু থেকে দুটো লাল টকটকে পাকা লিচু বের করে একদম আকাশের চোখের সামনে মেলে ধরে। নিজের সব ভয় আর কান্না একসাথে ঠেলে কিঞ্চিত কাঁদো দুষ্টুমি করে, লিচু চুরি করতে গেছি স্যার, আপনার জন্য এই দুটো অনেক কষ্ট করে লুকিয়ে রেখেছে, খাবেন স্যার? আকাশ বৃষ্টির হাতে তালুতে ওই দুটো পাকা লিচু ধরে দেখে তাজ্জব বেড়ে যায়। সে তীব্র বিস্ময়ে ভুরু কুচকে কড়কড়, হোয়াট? বৃষ্টি নিজের জায়গায় দাঁড়িয়ে হাতটা আর একটু এগিয়ে দিয়ে বেশ মাসুম বলে, হ্যাঁ স্যার, এই দুটো স্পেশালি আপনার জন্য এনেছি, খাবেন? আকাশের কপালে রাগের আর বিরক্তির ভাঁজ আরও স্পষ্ট হয়ে যায়। সে লাঠিটা এক হাতে শক্ত করে ধরে ঝাঁঝালো করবে, এই মেয়ে, তোমার কি মনে হয় আমি তোমার চুরির লিচু খাবো? বৃষ্টি ঠোঁট উল্টে হাতটা নামিয়ে নিতে বেশ সহজ সুরে বলে, আচ্ছা না খেলে নাই স্যার। আকাশ এবার নিজের রাগটা সামলাতে না পারে হুঙ্কার দিয়ে বলে, আমার সাথে ফাজলামি করার পিঠে আবার লাঠি বসাবো, একদম সোজা সাপট বলো, এতক্ষণ কোথায় ছিলে তোমরা? বৃষ্টি এবার আর কোনো লুকোছাপা না করে একদম শাটাং সোজা হয়ে দাঁড়িয়ে এক ডাকে বলল, কলেজ থেকে বের হয়ে আমরা রাস্তায় ঘুরছি, মনের সুখে বৃষ্টিতে ভিজছে, আর ওই তিনতলা বাসার লিচু গাছটার থেকে লিচু চুষছি, ব্যাস, বেশি কিছু না স্যার। আসলে আজ কলেজে একদম ভালো লাগছিল না, তাই দুজন মিলে একটু বাইরে ঘুরে প্ল্যান করছিলাম। এবার একদম সত্যি বলছি স্যার, আর একটা মিথ্যে বলি নাই। আকাশ বৃষ্টির কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে থেকে রূপার দিকে তাকায়। তার চোখের মণি দুটো ছোট করে বেশ কড়া গলা বলে, বৃষ্টি যা বলছে সব সত্যি? রূপা ভয়ে ভয়ে আর কোনো কথা না বাড়িয়ে কেবল অপরাধীর মতো হ্যাঁ সূচক মাথা নাড়ে। আকাশ ওদের দুজনের অবস্থা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে লাঠিটা এক পাশে রেখে চরম হুঁশিয়ারি দিয়ে বলে, আজকে তোদের প্রথমবার দেখেছি, আর কিছু বললাম না, কিন্তু আরেকদিন যদি কোনোভাবে জানতে পারি তোরা কলেজ ফাঁকি দিয়ে, সেদিন পিঠের চামড়া একটা আস্ত রাখবো না বলে দিলাম। এখন দূর হ এখান থেকে। কথাটা শেষ হতে দুজনে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় ল্যাপটপটা নিজের কোলের উপর টেনে নিয়ে কাজে বসে পড়ে। রাত 11টার দিকে বাঁধন বাড়ি ফিরে ক্লান্ত শরীরটা নিজের রুমে ঢুকে দেখে আকাশ তার বিছানায় চিত হয়ে শুয়ে ল্যাপটপে কিছু একটা করছে, কানে হেডফোন লাগানো, আর সে কিছু একটা শুনে আপন মনে হাসছে। বাঁধন কোনো কথা না বাড়িয়ে কোমরের বেল্ট থেকে ভারী রিভলভারটা সাবধানে টেবিলের উপর রাখে। এক এক করে ইউনিফর্ম শার্টের বোতামগুলো খুলতে থাকে। কাপড়ে খসখস আর বেল্টের শব্দ পেয়ে আকাশ চোখ মেলে তাকায় বাঁধনকে দেখে। কান থেকে হেডফোনটা নামিয়ে বিছানায় সোজা হয়ে বসে বলে, এসেছিস, তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। বাঁধন গায়ের ইউনিফর্মটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে রাখতে হাতের ঘড়িটা খুলে ঘড়ির বেলটা আলগা করতে করতে বেশ নিরাসক্ত গলায় জবাব দেয়, হোয়াই? আকাশ ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে বলে, তেমন কিছু না, চল দুজনে মিলে একটু গেম খেলি। বাঁধন আলমারি থেকে তোয়ালাটা টেনে নিয়ে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি বলে সে তোয়ালা কাঁধে ফেলে সোজা ওয়াশরুমে চলে যায়। ঝর্ণা সাহস ছেড়ে দিয়ে ঠান্ডা জলে নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে বাঁধন। এই মুহূর্তে তার মাথায় হাজারো জটিল চিন্তা এসে ভুল করছে। কেসটার কোনো কুল কিনারা পাচ্ছে না। মারুফ হোসেন লকআপ থেকে কোনোভাবে রূপার আসল পরিচয় দিচ্ছে না। প্রতিবারে শুধু এক কথা, সে তাকে চেনে না। আবার এদিকে সেদিন রাতের রহস্যময় মেয়েটা আসলে কে, তাও সে কোনোভাবে বের করতে পারছে না। একের পর এক অমীমাংসিত প্রশ্ন আর হাজারো চিন্তা তাকে ভেতর থেকে গ্রাস করছে। টানা 30 মিনিট শাওয়ারের নিচে দাঁড়িয়ে শরীরটা ঠান্ডা করে বাইরে বেরিয়ে সে আলমারি থেকে একটা সা- সাদা রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরে সে সোফায় এসে ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ে। বাঁধনের মুখে গম্ভীর অবয়ব দেখে আকাশ জিজ্ঞাসা করে, কিরে খুব টেনশন? বাঁধন সোফার পেছনে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বুজে বলে, না। তাহলে ওরকম মুখ করে আছিস কেন? এমনি। দুজনে এই সংক্ষিপ্ত কথোপকথনে হুট করে বাঁধন ঘরের দরজায় হালকা দুটো নক করে উপাস থেকে রূপা
অতি পরিচিত নিচু কণ্ঠস্বর ভেসে আসবো। রূপার গলা যাওয়া শুনতে বাঁধনের কপালে এক তীব্র কুঞ্চন রেখা ভেসে ওঠে। মেয়েটা এত রাতে তার রুমে আসতেছে যে এটা ভাবা যায়? সেখানে সামান্য 2 কদম ধমক দিলে মেয়েটা ভয়ে একদম কুঁকড়ে যায়। সেখানে আজ নিজে থেকে তার রুমে আসার সাহস দেখাচ্ছে। বাঁধন চোখের পলক স্থির রেখে ঘরের দরজার দিকে তাকিয়ে বেশ রাশভারী গেল বলে আয়। রূপা অন্তত ধীর পায়ে মাথা নিচু করে রুমে প্রবেশ করে। তার 2 হাত শক্ত করে ধরা ল্যাপটপটা, সেই নতুন বাক্সটা। দরজার একদম কিনারায় ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে থেকে বৃষ্টি। বাঁধনের রুমে ঢোকার মতো পর্যাপ্ত সাহস সে নিজের ভিতরে গুছিয়ে উঠতে পারছে না। তাই কোনো মতে দরজার চৌখটে শরীরটা আড়াল করে দাঁড়িয়ে থেকে রূপা গুটি গুটি পায়ে এগিয়ে এসে সরাসরি বাঁধনের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। হুট করে ওকে দেখে পাশ থেকে আকাশ বেশ নরম স্বরে জিজ্ঞাসা করে, কিছু বলবি রূপা? রূপা থমথমে মুখে আকাশের দিকে না তাকিয়ে শুধু আলতো করে হ্যাঁ সূচক মাথা নাড়ে। বাঁধন তখনও সোফায় হেলান দিয়ে বসে আছে। সে নিজের 2 হাত ট্রাউজারের পকেটে ঢুকে সোজা রূপার চোখের দিকে তাকিয়ে সরাসরি কড়া গলায় বলে, বল। রূপা নিজের ভেতরের সবটুকু জড়তা আহ, কান্না চেপে ধরে হাতের ল্যাপটপের বাক্সটা বাঁধনের সামনে উঁচিয়ে ধরে কাঁপা কাঁপা অথচ স্পষ্ট গলায় বলে, এই নিন আপনার ল্যাপটপ। আপনার ল্যাপটপ ভেঙে ফেলার জন্য আমি সত্যি দুঃখিত। আমি কারো জিনিস নষ্ট করার দায় নিজের উপর রেখে বাঁচতে পারছি না, তাই আপনার জন্য নতুন ল্যাপটপ কিনে এসেছি। আশা করি এরপর আপনি আর আমার ক্যান্ডির উপর রাগ করে থাকবেন। আর হ্যাঁ, আপনি তো সবসময় আমাকে একটা আপদে মনে করেন। আপনার বাবার ভালোবাসা থেকে আপনাকে বঞ্চিত করার জন্য হয়তো আমি দায়ী। আমার কারণে হয়তো আপনি আপনার প্রাপ্য ভালোবাসাটা পাননি। তাই কাল থেকে আমি আপনাদের সবাইকে মুক্তি দিয়ে চলে যাব। আমি আর কখনো আপনাদের বাড়ি বোঝা হয়ে থাকবো না। আর না আপনার বাবার ভালোবাসা পথে বাধা হব না। আমি শুধু দোয়া করব আমি চলে যাওয়ার পর যেন আপনি আপনার হারানো সব কিছু ফিরে পান। আপনার জীবনে সব অপূর্ণতা পূর্ণ হয়ে যায়। আর সবচেয়ে বেশি দোয়া করব আপনি যেন সবসময় ভালো থাকেন। বাঁধন রূপার হাত থেকে ল্যাপটপের বাক্সটা এক ঝটকা ছিনিয়ে নেয়। সে দ্রুত ল্যাপটপের স্কচ টেপ ছিঁড়ে ল্যাপটপ বের করা সেটা চারিদিকে খুব নিখুঁতভাবে পরীক্ষা করতে থাকে। অবিকল একই মডেল, একই কনফিগারেশন আর একই র্যামের ল্যাপটপ। সেই ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রূপার দিকে একজোড়া তীক্ষ্ণ ও সন্ধিহান দৃষ্টি মেলে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে সরাসরি প্রশ্ন করে, এত টাকা কোথায় পেয়েছিস? বাবার কাছ থেকে নিয়েছিস? হুট করে বাঁধনে এমন আকস্মিক প্রশ্নে রূপার পুরো শরীর কেঁপে ওঠে। সে কী ভেবে পায় না। পাশ থেকে আকাশ বাঁধনের হাত থেকে ল্যাপটপটা নিজের হাতে নিয়ে উল্টে দেখে। রূপার দিকে তাকিয়ে সেও বেশ অবাক হয়ে বলে, ল্যাপটপ কিনে দিলি মানে? তুই এই ল্যাপটপ কোথায় পেলি রূপা? রূপা নিজের কান্না চেপে কাঁপা কাঁপা বলে আকাশের দিকে তাকিয়ে বলে, ভাইয়ের ল্যাপটপ ক্যান্ডি ভেঙে ফেলেছিল, তাই এই ল্যাপটপ আমি কিনে ফেরত দিয়েছি। বাঁধনের পর সোফায় বসে থাকা ধৈর্য হারিয়ে ফেলে। সে বেশ চড়া সুরে ধমক দিয়ে বলে, বেশি কথা না বাড়িয়ে সোজা সাপটা বল, টাকা কোথায় পেয়েছিস? রূপা এবার একটু জেদের বসে কাঁপা গলে বলে, ভাইয়া আমি টাকা আমি কোথায় পেলাম সেটা বড় কথা নয়। আপনার ল্যাপটপ ভেঙে গেছে, সেই হিসেবে আমি সেটা নতুন কিনে ফেরত দিয়েছি। টাকা আমি কোথা থেকে জোগাড় করলাম তা না জানলেও চলবে আপনার। রূপার এমন মুখে মুখে উত্তর শুনে সহসা সোফা ছেড়ে রূঢ় ভঙ্গিতে উঠে দাঁড়ায় বাঁধন। সে ক্ষিপ্ত হয়ে রূপার একটা হাত ধরে সজোরে এক ঝটকা তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। পিঠে শক্ত দেওয়ালের আঘাত লাগায় ব্যথায় কাঁকিয়ে ওঠে রূপা। বাঁধন এক হাতে রূপার থুতনি আর 2 গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড রাগে হিসেবে বলে, আই অ্যাম আস্কিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, টাকা কোথায় পেয়েছিস? বাবার কাছ থেকে নিয়েছিস? গাল দুটো শক্ত করে চেপে ধরে রূপার যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম। খুব কাছ থেকে বাঁধনের শরীরে তীব্র পুরুষালী সুবাস আর নাকে মেশানো গরম নিঃশ্বাস রূপার নাকে এসে লাগে। সেই চেনা ঘ্রাণে কেমন জানি তার শরীরটা অবশ হয়ে আসতে থাকে। সে কোনো রকম নিজের ঠোঁট দুটো ফাঁক করে ক্ষীণ স্বরে বলে, ছাড়ুন প্লিজ, ছাড়ুন আমাকে। বাঁধন নিজের মুখটা রূপার আরও কাছে নিয়ে এসে চোখ রাঙিয়ে চরম ধমকের সুরে বলে, কথা কি কানে যায় না? আমি কি বলছি? জাস্ট শাট আপ অ্যান্ড অ্যান্সার মি। উত্তর দিবি নাকি এক থাপ্পড় দিয়ে গালের চামড়া ছিঁড়ে ফেলবো? ব্যথায় ডুকরে কেঁদে উঠে রূপা। রূপাকে ওভাবে কাঁদতে দেখে আকাশ বিছানা থেকে চট করে উঠে সে বাঁধনের কাঁধে হাত দিয়ে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে শান্ত গলায় বলে,
বাঁধন ছাড় ওকে, শান্ত হ, আমি দেখছি পুরো ব্যাপারটা। আকাশ বাঁধনকে শান্ত করার চেষ্টা করে দরজার দিকে তাকায়। দরজায় কোণে দাঁড়িয়ে তখন থরথর করে কাঁপছিল বৃষ্টি। আকাশ বৃষ্টির সেই ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বেশ গম্ভীর ও আদেশে বলল, বৃষ্টি, রুমে এসো। কাঁপা কাঁপা পায়ে ঘরের ভিতরে আসে বৃষ্টি। সে কোনো মতে আকাশের সামনে এসে একদম জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ তার চোখের দিকে তাকিয়ে বেশ শান্ত কিন্তু চরম গম্ভীর গলায় বলে, দেখো, এখন তোমাকে যা যা প্রশ্ন করবে একদম সত্যি সেটাই বলবে, কোনো রকম লুকোছাপা বা মিথ্যে কিন্তু একদম বলবে না, ক্লিয়ার? বৃষ্টি ভয়ে ভয়ে শুধু মাথা নাড়ায়। আকাশ এবার সরাসরি কাজের কথায় এসে জিজ্ঞাসা করে, রূপাইয়ের ল্যাপটপ কেনার এত টাকা কোথায় পেল? চাচার কাছ থেকে নিয়েছে? আকাশের তীক্ষ্ণ প্রশ্নে বৃষ্টির ভেতরে একদম কেঁপে ওঠে। সে এবার কাঁপতে কাঁপতে মাথা তুলে রূপার দিকে তাকায়। রূপা তখনও দেওয়ালে হেলান দাঁড়িয়ে চোখের ইশারায় বৃষ্টিকে কিছু বলতে নিষেধ করে। রূপার এই আকুল চাহনি দেখে বৃষ্টি আবার চট করে মাথা নিচু করে ফেলে। নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরে কোনো মতে বানিয়ে বলে, স্যার, সত্যি বলতে আমি ঠিক জানি না। অকাল আকাশের চোখ এড়ে না বৃষ্টির ইতস্তত ভাব। সে এবার আর একটু কড়া সুরে ধমকে বলে, বৃষ্টি, আমি কিন্তু আগে বলছি মিথ্যে বলবে না, সত্যিটা বলো। বৃষ্টি এবার পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কিন্তু মুখে ফুটে কিছু বলে না। ওদিকে বাঁধনের ধৈর্যের বাঁধ তখন পুরোপুরি ভেঙে গেছে। সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে না পারে রূপার একটা হাত শক্ত করে চেপে ধরে। তারপর তাকে টানতে টানিয়ে ঘর থেকে বের করে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসতে থাকে। রূপা ব্যথায় আর ভয়ে অনবরত কান্না করলে বাঁধনের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। নিচে হলরুমে নিয়ে এসে বাঁধন রূপার হাতটা এক ঝটকায় ছেড়ে দিয়ে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দেয়। শক্ত মেঝেতে পড়ে গিয়ে রূপা ব্যথায় কুঁকড়ে ওঠে। বাঁধন তখন রাগে অন্ধ হয়ে হলরুমের মাঝখানে দাঁড়িয়ে হাজী রহমানের উদ্দেশ্যে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, দাদু, দাদু, দাদু। বাঁধনের এমন বজ্রকণ্ঠে চিৎকারে পুরো বাড়ি মুহূর্তে সজাগ হয়ে ওঠে। দোতলা আর নিচতলার ঘরের দরজাগুলো এক এক করে খুলে যায়। হাজী রহমান, আনসার রহমান, আতিক রহমান, রজনী রহমান, শিল্পী রহমান, শান্তা সকলে চরম আতঙ্কে আর বিস্ময় নিয়ে হন্তদন্ত হয়ে নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে হলরুমের মাঝখানে রূপাকে ওভাবে মেঝেতে বসে ফুঁপিয়ে কাঁদতে দেখে রজনী রহমান কলিজা যেন কেঁপে ওঠে। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে গিয়ে রূপার পাশে মেঝেতে বসে পড়েন আর তাকে জড়িয়ে ধরেন। ওদিকে হাজী রহমান রূপার এই অবস্থা দেখে আর বাঁধনের চোখে মুখে এমন চণ্ডাল রাগ দেখে বেশ চিন্তিত। তিনি লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে বাঁধনের দিকে তাকিয়ে কড়া গলায় বলে, কী হয়েছে বাঁধন? এত রাতে বাড়ি মাথায় তুলে এভাবে চিৎকার করে ডাকছিস কেন? বাঁধন নিজের ভেতরের রাগটা কোনো মতে চেপে ধরে দাদুর দিকে তাকিয়ে সোজা আহসান রহমান দিকে আঙুল তাক করে বলে, দাদু, তুমি আগে তোমার আদরের বড় ছেলেকে জিজ্ঞাসা করো যে এই রূপা লাখ টাকার উপরে কোনো অ্যামাউন্ট দিয়েছে কিনা। এহসান রহমান ছেলের কথা শুনে চরম অবাক হয়ে ভুরু কুঁচকে দেখান। তিনি পরিস্থিতি আঁচ করতে না পেরে সাথে সাথে মাথা নেড়ে স্পষ্ট, না তো, আমি তো রূপাকে ইদানিং বড় অঙ্কের কোনো টাকা পয়সাই দেয়নি। বাবার মুখ থেকে না শব্দটা শোনা মাত্র বাঁধনের শরীরের ভেতরে রাগ যেন দাউ দাউ করে আর দপ করে জ্বলে ওঠে। এহসান রহমান টাকা দেয়নি তার মানে একটা সাধারণ কলেজ পড়ে মেয়ে হয়ে হুট করে এতগুলো টাকা সে কোথায় পাবে? কোনো অসৎ উপায়ে জোগাড় করেনি তো? এই চিন্তায় বাঁধন আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে পুরো হল রুম কাঁপিয়ে চিৎকার করে উঠল, তাহলে তোমাদের এই আদরের নাতনি আর সোনা মেয়েকে জিজ্ঞাসা করো যে আমার ভেঙে যাওয়া ল্যাপটপের বদলে ঠিক একই মডেলের নতুন ল্যাপটপ কেনার এতগুলো টাকা কোথায় পেল? সবাই বাঁধনের এই আকস্মিক কথার কোনো আগামাথা বুঝল না। পুরো হলরুম সবাই একে অপর মুখ হয়ে তাকিয়ে থাকতে সে আসলে কী নিয়ে কথা বলছে। হাজী রহমান ভীষণ বিভ্রান্ত হয়ে ভুরু কুঁচকে লাঠিতে মেঝেতে একটু ঢুকে বলেন, কী সব বলছিস হিজিবিজি? ল্যাপটপ ফেরত দিয়েছে মানে? একটু খোলসা করে বলতো। বাঁধন নিজের ভিতরে চরম ক্ষোভ আর অবিশ্বাস উগরে দিয়ে দাদুর দিকে তাকিয়ে বলে, দাদু, কিছুদিন আগে ওই পোষা খরগোশটা আমার ল্যাপটপটার উপর থেকে ফেলে ভেঙে ফেলেছে আর আজ এই মাঝরাতে সে ঠিক একই মডেলে একটা ল্যাপটপ আমাকে কিনে দিয়ে ফেরত দিয়েছে। এই ল্যাপটপ অফিসিয়াল প্রাইস ছিল 1,60,000 বা 80,000 টাকা আর ল্যাপটপ ভেঙেছিল মাত্র 6 দিন আগে। এখন আমার প্রশ্ন হলো, এই মাত্র 6 দিনের মধ্যে সে কোনো রকম চাকরি বাকরি না করে কোনো ইনকাম ছাড়া এতগুলো টাকা কোথায় পেল? সে আমাকে এত দামি ল্যাপটপ কিনে দিল। বাঁধনের কথা শুনে হলরুমে উপস্থিত সবার চোখ যেন কপালে উঠে গেল। 1,60,000 বা 80,000
টাকার ল্যাপটপ এই 6 দিনে রূপা একা একা কিনে ফেলেছে, এটা যেন কেউ বিশ্বাস করতে পারছে না। এহসান রহমান দ্রুত এগিয়ে এসে রূপার সামনে দাঁড়ান। তিনি চরম বিস্ময় নিয়ে রূপার দিকে তাকিয়ে বলেন, এসব কি শুনছি রূপা? বাঁধন যা বলছে তা কি সত্যি? তুমি কি সত্যি ওর ল্যাপটপ নতুন কিনে দিছো? রূপা তীব্র ভয়ে কোনো উত্তর দিতে পারে না, শুধু রজনী রহমানের বুকে মুখ লুকিয়ে মাথা নিচু করে অনবরত কাঁদতে থাকে। ততক্ষণে আকাশ আর বৃষ্টি সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। বৃষ্টি ড্রয়িং রুমে এক কোণে সিটিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে এলে ভয়ে তার পুরো শরীর যেন বরফ হয়ে আসে। তার মনে হতে লাগলো, মানুষ ঠিকই বলে, বেশি হাসতে নেই, বেশি আসলে কপালে দুঃখ নেমে আসবে। রূপার যা অবস্থা তা দেখে তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু বড়দের গম্ভীর পরিবেশের মাঝে মুখ ফুটে কিছু বলার সাহস তার বিন্দুমাত্র নেই। ওদিকে আকাশ নিজের হাতে করে সেই ল্যাপটপটা বাক্সটা নিচে নেমে এসেছে। সে আহসান রহমানের সামনে দাঁড়িয়ে বেশ চিন্তিত করে বলে, হ্যাঁ চাচা, বাঁধন যা বলেছে সব সত্যি। আমার সামনে রূপা এই ল্যাপটপ বাঁধনকে দিল, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, রূপা এতগুলো টাকা হুট করে কোথায় পেল? আমরা এত জিজ্ঞাসা করছি অথচ সে সত্যি বলছে না। এহসান রহমান আকাশের হাত থেকে ল্যাপটপের বাক্সটা হাতে নিলেন। ল্যাপটপ মডেল, ব্র্যান্ড সব খুঁটিনাটি দেখে তিনিও চরম অবাক হলেন। এত দামি একটা ল্যাপটপ রূপা কীভাবে কিনল তা ভেবে তার মাথা কাজ করছে না। রজনী রহমান এবার মেয়ের উপর ভীষণ রেগে গেলেন। তিনি রূপাকে নিজের বুক থেকে সরিয়ে দু গাল শক্ত করে ধরে তীব্র শাসন শুরু করলেন, রূপা সত্যি করে বল, এই টাকা তুই কোথায় পেয়েছিস? কার কাছ থেকে এনেছিস এত টাকা? রূপা পুরো নির্বিকার, সে ফুপিয়ে কাঁদছে, কোনো কথা বলার সাহস পাচ্ছে না। রূপার এই নীরবতা দেখে এবার শান্তা স্বভাবের আহসান রহমান বেশ রেগে গেলেন রূপার উপর। তিনি একটু চড়াও রাগী সুরে রূপার দিকে তাকিয়ে গম্ভীর গলায়, রূপা, তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দেয়। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? রূপা আরও জোরে ডুকরে কেঁদে উঠল। সে তীব্র ভয়ে কিছুতেই মুখ ফুটে উত্তর দিচ্ছে পারছিল না। রূপার এই অনড় নীরবতা থেকে বাদল নিজের ভেতরে রাগ আর কোনোভাবে সামলাতে পারল না। সে ক্ষিপ্ত হয়ে হলরুম থেকে বড় কাচের সেন্টার টেবিলের সজোরে একটা লাথি বসায়। মরমর করে 1 সেকেন্ডের মধ্যে পুরো টেবিল ভেঙে চুরমার হয়ে গুঁড়ো গুঁড়ো কাঁচ চারিদিকে ছড়িয়ে পড়ে। কাচের ধারালো টুকরো থেকে নিজেদের বাঁচাতে সবাই এক ঝটকায় যে যার মতো দূরে সরে যায়। বাদন 2 হাত মুঠো করে পুরো হলরুম কাঁপিয়ে ফাটানো চিৎকার করলে উত্তর দেবে কীভাবে? নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, কোনো নোংরা উপায়ে টাকা জোগাড় করছে, নাহলে এভাবে ভীতুর মতো চুপ থাকতো না। খারাপ কিছু করেছে কথাটা কানে যেতে রূপার মনে যেন তপ্ত কোনো শালক সরাসরি তার চরিত্রে এসে প্রবেশ করলো। একটা মেয়ের জন্য এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে? তীব্র অপমান আর যন্ত্রণায় সে নিজের 2 কান চেপে ধরে আর্তনাদ করে চিৎকার করে উঠল। রূপার এই চরম মানসিক অবস্থা থেকে এক কোণে দাঁড়িয়ে থেকে বৃষ্টি আর নিজেকে ধরে রাখতে পারল না। সেও হু হু করে কেঁদে এক নাগাড়ে বলে উঠল, আমি দিয়েছি টাকাটা। বৃষ্টির এই আকস্মিক স্বীকারোক্তি হলরুমে সবাই চরম অবাক হয়ে তার দিকে তাকায়। রূপা নিজেও কান্না থামিয়ে এক বিস্ময় নিয়ে বৃষ্টির চোখের দিকে তাকায়। আকাশ 2 চোখ ছোট করে তীব্র ভুরু কুঁচকে বৃষ্টির দিকে এগিয়ে বলে, তুমি টাকা দিয়েছো মানে? তুমি না একটু ওকে বাঁধনের রুমের সামনে দাঁড়িয়ে তুমি কিছু জানো না, আর এখন বলছো তুমি দিয়েছো? হোয়াট ইজ দিস? বৃষ্টি একদম মাথা নিচু করে রেখে কাঁপা কাঁপা বলে, তখন মিথ্যে বলছিলাম স্যার। কথাটা শোনা মাত্র আকাশের মাথায় রক দপ করে জ্বলে ওঠে। নিজের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে এভাবে মিথ্যে কথা বলে পার পেয়ে গেছে, এটা ভাবতেই পারছে না। সে রাগের মাথায় সজোরে একটা থাপ্পড় বসাতে চায় বৃষ্টি ফর্সা গেলে। ঠিক শেষ মুহূর্তে পাশ থেকে বাঁধন এক ঝটকে এসে আকাশের শক্ত হাতটা ধরে ফেলে। আকাশের হাতটা আটকে যায়, চোখের আগুন কমেনি। সে বৃষ্টির দিকে তাকিয়ে প্রচণ্ড রাগী সুরে হেসে হেসে বলে, হাউ ডিয়ার ইউ বৃষ্টি, আমার চোখের দিকে তাকাও। আমার সামনে দাঁড়িয়ে এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যে বলার সাহস কী করে হয় তোমার? বৃষ্টি ভয়ে চোখ দুটো বন্ধ করে কাঁদো কাঁদো বলে, আই এম রিয়েলি সরি স্যার। আহসান রহমান এবার পরিস্থিতি কিছুটা শান্ত করতে পারে আকাশের সামনে থেকে এগিয়ে আসেন বৃষ্টির দিকে। তিনি বেশ নরম কিন্তু গম্ভীর গলায় বললেন, বৃষ্টি, তুমি এখন যা বলছো তা কি সত্যি সত্যি? বৃষ্টি চোখের জল মুছে আহসান রহমানের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, হ্যাঁ আঙ্কেল, একদম সত্যি। পাশ থেকে আকাশ বাঁধনের হাত থেকে নিজের হাতটা ছুটিয়ে নিয়ে আবার গর্জে ওঠে, কীভাবে বিশ্বাস করবে? একটু আগে ঘরে দাঁড়িয়ে অবলীলে মিথ্যে বললে, এখন আবার নতুন কোনো নাটক বা মিথ্যে বলছে, তার প্রমাণ কি? বৃষ্টি এবার সরাসরি আহসান রহমানের চোখের দিকে তাকিয়ে নিজের সবটুকু সাহস সঞ্চয় করে বলে, আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় আঙ্কেল,
তাহলে আপনি এখন আমার বাবার নাম্বারে একটা কল দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, কারণ কালই আমি আমার বাবার কাছ থেকে একটা দামি ডিজাইনের ড্রেস কেনার জন্য টাকা নিয়েছি, আজ সকালে সেটা রূপার হাতে দিয়েছি। আহসান রহমান আর কোনো কথা বাড়ালেন না। তিনি অন্তত গম্ভীর মুখে নিজের ফোনটা বের করে সরাসরি বৃষ্টির বাবা হায়দার শেখের নাম্বার কল দিলেন। অপর থেকে হায়দার শেখ ফোন রিসিভ করতে আহসান রহমান পুরো বিষয়টা নিয়ে কথা বললেন। কিছুক্ষণ কথা বলার পর তিনি নিশ্চিত হন এবং জানতে পারেন, হ্যাঁ, সত্যি সত্যি বৃষ্টি কাল রাতে বাবার কাছ থেকে লাখ টাকার উপরে নিয়েছেন। আহসান রহমান কথা শেষ করে ফোনটা পকেটে রাখেন। তারপর রূপার দিকে তাকিয়ে বেশ নরম ও শান্ত বললেন, এই সামান্য কথাটা মুখ ফুটে বলতে পাওয়া তোমার এত ভয় পাওয়ার কী ছিল মা? শুধু শুধু এতক্ষণ এতগুলো আমাদের সবার কাছে বকা খেলে বাড়িটা একটা অশান্তি হলো। রূপা এই কথাটার কোনো উত্তর দিল না। সে আগের মতো মাথা নিচু হয়ে করে বসে থাকে। সত্যটা সামনে আসতে মুহূর্তে পুরো ড্রয়িং রুম যেন স্বস্তির বাতাস নেমে আসে। বাদল একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের হাত থেকে ল্যাপটপের বাক্সটা টেনে নেয়। সে আর কোনো কথা না বলে ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় নিজের রুমে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সিঁড়ির চার মাথা তা উঠতে পিছন থেকে রূপার কণ্ঠস্বর, তার পা দুটো যেন মায়া ভরে সেখানে থমকে যায়। রূপা নিজের চোখের পানি টুকু আলতো করে মুছে একদম সোজা হয়ে দাঁড়িয়ে এহসান রহমানের উদ্দেশ্যে বলে, বাবা, আমার কিছু কথা বলা ছিল। এহসান রহমান রূপার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, বলো। রূপা নিজের কণ্ঠস্বরটা যতটা সময় শক্ত করে বলে, আমার বাড়িতে পড়াশোনা ভালো লাগছে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে আমি হোস্টেল থেকে পড়াশোনা করবো। কারণ বাড়িতে থাকলে পড়াশোনায় ভীষণ আলসেমি চলে আসে, হোস্টেলে থাকলে এই আলসেমি আর হবে না, আরও মন দিয়ে পড়বো। আশা করি আমার এই সিদ্ধান্তে তোমার কোনো আপত্তি থাকবে না। কথাটা শোনার মাত্র বুকের বাঁ পাশটা ধক করে উঠে কেঁপে ওঠে বাদনের। মুহূর্তে তার মাথায় বিদ্যুৎ খেলে যায়। একটু আগে নিজের রুমে ল্যাপটপ দেওয়ার সময় রূপা বলেছিল সে সবাইকে মুক্তি দিয়ে কালেই চলে যাবে। তার মানে সে চিরতরে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রূপার এমন আকস্মিক কথা শুনে রজনী রহমান চরম আপত্তি জানিয়ে বলে, হোস্টেলে থাকবে মানে? তোর কি নিজের বাড়িঘর নেই যে তোকে হোস্টেলে থেকে এত পড়াশোনা করবে? এসব কি অদ্ভুত সিদ্ধান্ত? রূপা রজনী রহমানের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। বাঁধনের বলা কথাগুলো তার মাথায় ঘুরপাক খাওয়াতে থাকে। এই মহিলা আসলে তার জন্মদাত্রী মা নয়। দিনের পর দিন, বছরের পর বছর কত নিখুঁত অভিনয় করে না আসছে সে তার সাথে। জানে না রূপা এই অদ্ভুত ও দীর্ঘ অভিনয় আসল কারণটা কি। সে গোপন দীর্ঘশ্বাস ফেলে নিজের ভেতরে কষ্টটা আড়াল করে যথাসম্ভব স্বাভাবিক গেল বলে, হোস্টেলে শুধু তারাই থাকে না যাদের বাড়ি নেই। হোস্টেলে মূলত প্রাইভেসি থেকে দূরে গিয়ে একান্ত মনে পড়াশোনা করতে চাই। আর আমি এখন একান্তভাবে নিজের কেরিয়ার আর পড়াশোনায় মনোযোগ দিতে চাই। রজনী আমার মুখ খুলেন আবার কিছু একটা বলতে বাধা দেওয়ার জন্য, কিন্তু আয়সার রহমান হাত তুলে তাকে থামিয়ে দেন। তিনি রূপার চোখের দিকে তাকে বেশ গম্ভীর সুরে জিজ্ঞেস করেন, তোমার কি সত্যি মনে হয় তুমি হোস্টেলে গিয়ে নিজের যত্ন নিয়ে আরও ভালো পড়াশোনা করতে পারবে? রূপা দৃঢ়তার সাথে হ্যাঁ সূচক মাথা নাড়ে। আহসান রহমান মেয়ের চোখের দিকে তাকে সিদ্ধান্ত দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন। ওকে, তবে তাই হোক। তোমার যদি হোস্টেলে গিয়ে পড়াশোনা আরও ভালো চলে তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমার পাশে আসি। রজনী রহমান পাশ থেকে অসন্তুষ্ট নিয়ে বলে, কিন্তু এহসান রহমান এবার রজনী রহমানকে কড়া গলে থামিয়ে দিয়ে বলে, ও কোনো খারাপ কাজে যাচ্ছে না পড়ার জন্য। আর আমার সন্তানের পড়াশোনার ভালো মন্দের মাঝে আমি কোনো বাধা সৃষ্টি হতে চাই না। এহসান রহমান অনুভূতি পেয়ে রূপা সবাইকে জানিয়ে দেয় সে কাল সকালে চলে যাবে হোস্টেলে। তাই আজ রাতে সে নিজের প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে রাখে। সব কথা শেষ করে রূপা আর বৃষ্টি ধীর পায়ে নিজেদের রুমের দিকে উদ্দেশ্যে পা বাড়ায়। ড্রয়িং রুমে বাকি সবাই এক এক করে যার যার রুমে ফিরে যায়। পুরো বাড়ি আলো ধীরে ধীরে নিভে আসে। চারপাশটা আবার আগের মতো নিঝুম ও শান্ত হয়ে যায়। রুমে এসে রূপা সরাসরি বৃষ্টির দিকে তাকিয়ে বলে, তার মানে টাকাগুলো আমাকে আনসার আঙ্কেল দেননি, তুই দিয়েছিস? বৃষ্টি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নেয়। ক্ষমা করে দে বৃষ্টি, আসলে আমি চাইছিলাম তুই তোর কথা রাখ। এক সপ্তাহের মধ্যে তুই যেন ল্যাপটপটা ফেরত দিতে পারিস, তাই বাবার কাছ থেকে ড্রেস কেনার কথা বলে টাকা নিয়ে নাদিয়াকে দিয়েছি। ওকে সব বুঝিয়ে দিয়েছে যাতে আঙ্কেলের কাছে টাকাটা দিয়ে দেয়, আর আঙ্কেল যেন টাকাগুলো তার তরফ থেকে তোকে দেয়। তোর যেন কোনো সন্দেহ নয়, এই জন্য তো প্ল্যানটা করা। প্লিজ বৃষ্টি, আমাকে তুই ভুল বুঝিস না। আমি জানি তুই নিজের উপার্জনের টাকা দিয়ে এটা ফেরত দিতে চেয়েছিলি, কিন্তু আমি তো তোর বৃষ্টি, তোর মনের অবস্থা যদি আমি বুঝতে না পারি তাহলে কি অন্য কেউ বুঝবে? বৃষ্টি হয়ে যে কি তোকে একটু সাহায্য করার অধিকার আমার নেই?
বৃষ্টি এক নাগাড়ে কথাগুলো শুনে রূপা হাসবে নাকি কাঁদবে তা বুঝতে পারল না। সে আলতো করে বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, একটু শ্বাস নে, এভাবে এক নাগাড়ে কথা বলে দম আটকে মারা যাবি। আমি কিছু বলেছি তোকে যে এভাবে বলতে হবে? যাই হোক, আমি কিছু মনে করিনি, তবে আমি তোর এই টাকাটা ফেরত দিয়ে দেবো, আর এতে তুই যদি না করিস তাহলে আমি ভীষণ রাগ করবো। বৃষ্টির রূপকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, তোর ইচ্ছে, যদি দিতে চাস দিবি, আর না দিতে চাইলে দিবি না, এটা নিয়ে তোকে ভাবতে হবে না। রূপা একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে, সত্যি রে, আজকাল তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। বৃষ্টি, কখনো আমাকে ছেড়ে যাস না, সারা জীবন এভাবে আমার পাশে থাকিস। বৃষ্টি রূপা চুলে হাত বুলিয়ে বেশ আবেগ জড়ানো গলে বলে, যতক্ষণ দেহে নিঃশ্বাস আছে ঠিক ততক্ষণ এভাবে তোর পাশে থাকবো, আর ছেড়ে যাওয়ার কথা ভুলতে পারবো না। বিয়ের পর তোর শ্বশুরবাড়ি গিয়েও তোর সাথে উঠবো, প্রয়োজন পড়লে তোর দেবরকে বিয়ে করে নিব, তবুও তোকে ছাড়বো না, বুঝেছিস? রূপা আবার হেসেই ফেললো, গম্ভীর ভালোবাসা বলল, হ্যাঁ, আই লাভ ইউ বৃষ্টি। বৃষ্টি রূপার কপালে চুমু খেয়ে চট করে বলল, আই লাভ ইউ সো মাচ বৃষ্টি। 11/5/2026 বৃহস্পতিবার সকাল 8টা। রূপা নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির সবার সাথে কথা বলে ক্যান্ডিকে নিজের কোলের কাছে জড়িয়ে ধরে বাড়ির দিকে পা বাড়ায়, আর তার সাথে বের হয় বৃষ্টি। সেও বাবা না আসা পর্যন্ত রূপার সাথে হোস্টেলে থাকবে। বেস্ট ফ্রেন্ড তো, কঠিন সময় বেস্ট ফ্রেন্ডের সাথে থাকবে, এই স্বাভাবিক। তাই বৃষ্টি হোস্টেলে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়ে বাড়ির আর কোনো কথা আপত্তি তোলে না। রূপার পরনে আজ একটা মিশমিশে কালো রঙের জর্জেট থ্রি পিস, খুব সকালে গোসল করে নেওয়ার, তার ভেতরের চুলগুলো পিঠের উপর খোলা রাখা, যা কালো পোশাকের উপর এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি করেছে। বৃষ্টি আর রূপা দুজনে ধীর পায়ে বাড়ির বাইরে এসে দেখে বাড়ির সবাই গাড়ির কাছে দাঁড়িয়েছে। আকাশ গম্ভীর মুখে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরেছে, সে দুজনকে হোস্টেলে দিয়ে আসবে। বৃষ্টি সবার কাছ থেকে বিদায় নিয়ে পেছনের সিটে উঠতে গেলে আচমকা আচমকা স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে বেশ কড়া গলায় বলে ওঠে, আমি কারো ড্রাইভার না, সামনে বসতে পারলে বসো, নইলে গাড়িতে ওঠার দরকার নেই। আকাশের আকস্মিক রুক্ষ কথা শুনে বৃষ্টি থমকে যায়। সে আর গাড়িতে পা না দিয়ে অপরাধীর মতো সোজা হয় দাঁড়িয়ে থেকে। পরিস্থিতি সামলাতে শিল্পী রহমান দ্রুত এগিয়ে এসে বৃষ্টিকে সান্ত্বনা সুরে বলে, তুমি সামনে বসো মা। শিল্পী রহমানের কথা শুনে বৃষ্টির বুকের ভিতরটা হুট করে ধক করে উঠল। সে নিজেকে সামলে নেয়, আলতো করে হ্যাঁ সুযোগ মাথা নেড়ে সে ধীর হাতে সামনে ডোরটা খুলে বেশ জড়সড় হয়ে আকাশের পাশের সিটে বসে পড়ে। রূপা সবার সাথে শেষবারের মতো কথা বলে গাড়ির পেছনের দরজার সামনে আসতেই হুট করে তার চোখ চলে যায় দোতলার ব্যালকনিতে। মুহূর্তে তার বুকের ভেতরটা তীব্রভাবে ধুকপুক করে ওঠে। বাথরুম রুমের ব্যালকনিতে ঠিক হাত পকেটে গুজে পাথরের মূর্তির মধ্যে স্থির হতে দাঁড়িয়েছে বাঁধন। তার পরনে কাল রাতে সেই সাদা টি শার্ট আর কালো ট্রাউজার, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে লেপটেছে। বাঁধনের তীক্ষ্ণ আর অশান্ত চাহনি দেখে নিচে দাঁড়িয়ে থেকে রূপার উপরে এসে থমকে গেছে। রূপার এক সেকেন্ডও সেই চাহনি সহ্য করতে পারে না। সে চট করে চোখ নামিয়ে নেয়, চুপচাপ গাড়ির দরজা খুলে পিছনের সিটে গিয়ে বসে। গেটের দারোয়ান তাড়াতাড়ি এসে লাগেজগুলো গাড়ির পিছনে ডিকিতে তুলে দেয়। আকাশ কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি বাড়ির মেন গেট দিয়ে ধীর গতিতে বের হয়ে থাকে। দোতলার আর ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে বাঁধনের দৃষ্টি কিন্তু সরেনি। সে এক দৃষ্টিতে গাড়ির পেছনের চাকাটার দিকে তাকিয়েছে, গাড়িটা তার চোখের সীমানা থেকে পুরোপুরি মিলিয়ে যাওয়া পর্যন্ত। দেখতে দেখতে গাড়িটা মূল রাস্তা উঠে চোখের পলকে দূর হয়ে যায়। গাড়ির দৃষ্টি আড়াল বাঁধনের বুকের ভেতরটা অদ্ভুত এক শূন্যতায় কেঁপে ওঠে। বাম পাশটায় কেমন যেন একটা হালকা তীব্র ব্যথার মোচড় অনুভব করে। বাঁধন একটা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে শূন্য হয়ে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে ওভাবে চুপচাপ থাকে। কেটে যায় পুরো 5 দিন। আজ 5/6/2026 মঙ্গলবার। বাঁধনের চেনা জীবনটা সেদিনের পর থেকে যেন পুরোপুরি উলটপালট। বাঁধনের চেনা জীবনটা সেদিনের পর থেকে পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। এক অদ্ভুত দম বন্ধ করা শূন্যতা তাকে চারপাশ থেকে গ্রাস করছে। এই দীর্ঘ 5টা দিন রূপাকে একটা নজর দেখেনি সে। বুকের ভেতরটা প্রতিটা মুহূর্তে পাগলের মতো ছটফট করছে মেয়েটাকে শুধু একটিবার চোখের সামনে দেখার জন্য, আর একটুখানি কণ্ঠস্বর শোনার জন্য। যে কোনো অফিসিয়াল কাজে মন বসাতে পারছে না, চারপাশে সব কিছু ভীষণভাবে বিরক্ত লাগছে। সে কিছুতেই নিজের মনকে বুঝিয়ে উঠতে পারছে না তার অদ্ভুত অনুভূতি আসলে নাম কি,
কেন ওই মেয়েটা তাকে এতটা তীব্রভাবে নিজের দিকে টানছে? ওদেরকে রূপার আসল পরিচয় বের করতে পারছে না সে। কোনো একটা ক্লু খুঁজে পাচ্ছে না, যা দিয়ে আসল সত্যটা উদ্ঘাটন করবে। রজনী রহমান মুখোশ টেনে ছিঁড়ে তার উপর অ্যাটাক নেবে। সব মিলিয়ে বাঁধন মানসিকভাবে একদম বিপর্যস্ত, পাগলপ্রায় অবস্থা। রাত ৯টার দিকে বাঁধন বাইকটা নিয়ে জলশূন্য রাতের রাস্তায় একাকী দাঁড়িয়েছে। মন মেজাজ একটু ভালো লাগছিল না বলে সে আজ ডিউটি পর্যন্ত যায়নি। ভেতরে কেমন যেন একটা তীব্র ছটফটানি কাজ করছে। মনে হচ্ছে এক্ষুনি বাইকটা ছুটিয়ে রূপার কাছে চলে যেতে। রাস্তার ধারে বাইকটার সাথে হেলান দিয়ে দু হাত বুকের উপর শক্ত করে ভাঁজ করে রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে থেকে বাঁধন। শরীরে জড়িয়ে রাখা সাদা শার্ট, কালো প্যান্ট, রাতের ঠান্ডা বাতাসে তার কপালে এসে পড়া চুলগুলো কিছুটা এলোমেলোভাবে উঠছে। হুট করে পকেটে থাকা ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। সে চট করে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকায়। অখিলের নাম্বার থেকে কল এসেছে। বাঁধন কোনো দেরি না করে দ্রুত কলটা রিসিভ করতে ওপাশ থেকে অখিল হাঁপাতে হাঁপাতে বলা রক্তকণ্ঠে সেদিন ভেসে আসে। বাঁধন, কোথায় তুই? জলদি সেদিনের জঙ্গলটায়। কি? বেশি কিছু বলতে পারছি না রে, আমার পায়ে গুলি লেগেছে, নিজে আর ধরে রাখতে পারছি না, যে কোনো সেকেন্ডে জ্ঞান হারিয়ে। পুরো কথাটুকু শেষ করার আগে ওপাশের লাইনটা হুট করে কেটে যায়। বাঁধন চরম উৎকণ্ঠে চিৎকার করে বলে, হ্যালো অখিল, শুনতে পাচ্ছিস? ও শিট, হ্যালো। স্ক্রিনে তাকিয়ে দেখে কলটা সত্যি কেটে গেছে। সে পাগলের মতো আঙ্গুল চালিয়ে আবারও অখিলের নাম্বার কল ব্যাক করে, কিন্তু ওপাশ থেকে রোবটিক গলা ফোন বন্ধ। বাঁধন দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভ আর আশঙ্কা নিয়ে নিজের মনে বলে, ড্যাম ইট, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। আর এক মুহূর্ত নষ্ট না করে বাইক চেপ দিয়ে পুরো গতিতে এক্সিলেটার চেপে ধরে তীব্র কালবৈশাখী ঝড়ের গতিতে বাইক নিয়ে এসে ছুটে যায় সেদিনের অভিশপ্ত জঙ্গলের দিকে, যেখানে রাতে রাতার ফুরে এক চেনা মেয়ে এসে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। বাঁধন সে জঙ্গলে এসে পেছনে কানে আসতে ঠাস ঠাস গুলির শব্দ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আঁচ করতে পেরে সে আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। সে দ্রুত জঙ্গলের ভেতরে ঢুকে আড়ালে দাঁড়িয়ে থাকে একজন কনস্টেবল। হাঁপাতে হাঁপাতে সে বাঁধনের সামনে দাঁড়ায়। সে তড়িঘড়ি করে একটা স্যালুট ঠুকে অন্তত আতঙ্কিত গলা বলে, স্যার ভেতরে যাবেন না স্যার, ওখানে কিছু ইন্টারন্যাশনাল আর্মস নিয়ে আমাদের উপর অ্যাটাক করছে। আমাদের বেশ কয়েকজন ফোর্স অলরেডি ইনজিওর্ড। আমরা হাইওয়ে রুটে ডিউটি একটা ট্রাক সাসপেন্ড করে চেক করছিলাম স্যার, হুট করে ওটার ভিতরে বড় একটা চালান পাওয়া যায়। আমরা অ্যাকশন নেওয়ার জায়গায় ওই ট্রাকে আর ড্রাইভারে থাকা কয়েকজন পালিয়ে ওই জঙ্গলে ঢুকে পড়ে। আমরা পিছু নিলে আমাদের টার্গেট করা ফায়ার ওপেন করে ডিফেন্স পাল্টা গুলি ছেড়ে। স্যার, আমার রিভলভারের অ্যামো শেষ হয়ে যাওয়ায় আমি অনেক কষ্টে ব্যাকআপের জন্য বাইরে বেরিয়েছি স্যার। ওসি অখিল স্যার ইনফর্ম করা হয়েছে। তিনি খবর পাওয়া মাত্র সব রিস্ক নিয়ে একাই জঙ্গলের ভিতরে পুশ করছেন। অখিল ভিতরে এসে তার ফোনে সে কথা বলছিল, তার পায়ে গুলি লেগেছে। তার মানে অখিল এই মুহূর্তে ভেতরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে। এই সত্যটা মাথাচাড়া দিতে বাঁধনের ভেতরে এসপি সত্তা যেন খ্যাপা নেকড়ের মতো জেগে উঠল। সে নিজের সেফটি তোয়াক্কা না করে কোনো প্রোটেকশন ছাড়াই এক ঝটকায় জঙ্গলে গভীর অন্ধকারের দিকে ছুটে চলে যায়। পেছন থেকে কনস্টেবল বলেন, স্যার ভেতরে যাবেন না স্যার, ওটা ডেঞ্জারাস জোন বলে বারবার চিৎকার করে ডাকলেও বাঁধন সেই ডাক কানে নেয় না। জঙ্গলের ভেতরে দৃশ্যটা আরও বিভীষিকাময়। গাছপালা আলা থেকে পুলিশ ফোর্সরা অনবরত ফায়ার করছে। ওপাশ থেকে বৃষ্টির মতো গুলি ধেয়ে আসছে। বাঁধন কভার ছাড়াই এভাবে এগিয়ে আসতে দেখে একজন সাব ইন্সপেক্টর পজিশন ছেড়ে দ্রুত সামনে এসে স্যালুট দিয়ে বেকুল করে বলে, স্যার প্লিজ লিভ দিস প্লেস। আপনার কাছে কোনো ইয়ারপড নেই স্যার? ওরা অনেক সংখ্যায় বেশি, আর সবার হাতে অটোমেটিক চাইনিজ রাইফেল আর দামি রিভলভার আছে। যে কোনো মুহূর্তে আপনার বডিতে গুলি লেগে যেতে। প্লিজ স্যার, সেফ জোনে চলে যান। বাঁধন কোনো কথাই শুনে না। তার চোয়াল শক্ত হয়ে চোখ দুটো চারপাশে অন্ধকারের মাঝে শুধু অখিলকে খুঁজে বেড়াচ্ছে। সে তার সাব ইন্সপেক্টরকে এক হাতে তুলে থামিয়ে অন্তত কড়া ও গম্ভীর করে, শাট আপ, জাস্ট হোল্ড ইউর পজিশন, ওয়ান অফ মাই বেস্ট of officer in charge is great dangerous. I have to find him out. কথাটা বলে আড়াল থেকে আড়ালে গিয়ে অখিলকে খুঁজতে থেকে হুট করে আড়াল থেকে সোজা বাঁধনের সামনে চলেছে। বাঁধন একা নিরস্তভাবে গুন্ডাটা ঘুরছে, তাকে বুক বরাবর রিভলভার তাকে টিকেছে। ঠিক তখনও অন্ধকার ফুরে
থেকে যেন ঝোড়ো হাওয়া গতিতে একটা ধারালো তীর ছুঁড়ে এসে বেঁধে যায় গুন্ডাটার ডান হাতে। মুহূর্তের মধ্যে গুন্ডাটার হাত থেকে রিভলভারটা মাটিতে ছিটকে পড়ে। সেই তীব্র ব্যথায় নিজের হাতটা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে কুঁকড়ে ওঠে। গুন্ডাটার হাতে বিঁধে থাকা সেই পরিচিত তীরটি দেখা মাত্র বাঁধনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় যায়। মস্তিষ্ক মুহূর্তের মধ্যে একটা তীব্র বিদ্যুৎ খেলে যায়। সেদিনের রাতে ঠিক একইভাবে একটা মেয়ে তীর ছুঁড়ে তার জীবন বাঁচিয়েছিল। তার মানে ওই রহস্যময়ী মেয়েটা আবার এসেছে। বাঁধন উন্মাদের মতো চারপাশে ঘন জঙ্গলের দিকে তাকায়। গাছের মগডাল ঝোপঝাড় আড়াল তীক্ষ্ণ দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে, কিন্তু চারপাশটা একদম নিচ্ছিদ্র অন্ধকারে, যে কাউকে দেখা যায় না। অবশেষে কাউকে না পেয়ে সে সময় নষ্ট করে না। সে চট করে মাথা নিচু করে পড়ে থাকা গুন্ডাটা হাতে তুলে নেয়। তারপর ঠান্ডা মাথায় এক চুলো না দয়া না দেখে সরাসরি সেটা পায়ে ফেলে। চিৎকার করে বাঁধনের ফোনটা বের করে স্পেশাল ফোর্সকে ডায়াল করে অন্তত রাজবাড়ি ও কমান্ডিং হয়েছে বলে, লিসেন টু মি কেয়ারফুলি, জঙ্গলের নর্থ সাইডে চলে এসো কুইক। ওখানে ক্রাইম সাসপেক্টসের পায়ে আমি গুলি করছি। কাম অ্যান্ড অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি। বাঁধন পরিস্থিতি গুরুত্ব বুঝে ঝোপের আড়ালে পজিশনে চারপাশে ধেয়ে আসা লুকিয়ে লুকিয়ে ফায়ার করতে বাধ্য হয়ে ঘুটঘুটে অন্ধকারের মাঝে সতর্ক পায়ে হাঁটতে হাঁটতে হুট করে কারো একটা নিথর বডির সাথে পা ঠুকে যায়। হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে শরীরে ভারসাম্য ধরে রেখে পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিতে চোখ দুটো বিস্ময়ে বড় বড়ে। নিচে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়েছে অখিল। আর পায়ে গুলি, ক্ষত, অনবরত রক্ত ঝরছে। বাঁধন বুকে এক তীব্র হালকা ধাক্কা খেয়ে মুহূর্তের মধ্যে হাঁটু গেড়ে বসে অখিলের মাথাটা নিজের করে নেয়। সে অখিলের গেলে আলতো চাপড় দিয়ে বেকুলগুলো, অখিল, এই অখিল, চোখ খোল, ওপেন ইউর আইস, ও গড। কিন্তু অখিলের কোনো সারা শব্দ পাওয়া যায় না। বাঁধন এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি আবার ফোনে ফোর্সকে কল দেয়। চারপাশে চেনা জায়গাটা এক নজর দেখে সে তীব্র গলায় কমান্ডিং করে, লিসেন টু মি, জঙ্গলের বাম দিকে একটা শেওড়া গাছে আছে, দ্রুত গাছটার কাছে আসেন ফার্স্ট। বাঁধনের লোকেশন ট্র্যাক করা অনুযায়ী দ্রুত দুজন পুলিশ অফিসার সেখানে হাজির হয়। বাঁধন তাদের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে অখিলকে ডেঞ্জার জোন থেকে বের করে ইমিডিয়েট হাসপাতালে নিতে চান। দুজন অফিসার দুজন স্ট্রেচারের মতো করে দ্রুত অখিলকে তুলে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। অখিল সেফ জোনে পাঠিয়ে বাঁধনের ভেতরের ক্রোধ আরও কয়েক গুণ বেড়ে যায়। সে বাঘের মতো নিঃশব্দে পা ফেলে একদম গুন্ডার পেছনে এসে দাঁড়ায়। গুন্ডাদের যখন ফায়ার করতে বসে ঠিক তখনই বাঁধন চুপচাপ পেছন থেকে চিবুকটা ঠান্ডা রিভলভারটা নলাটা ঠেকে অন্তত ঠান্ডাও নিচে বলে, ডোন্ট হ্যাভ ট্রাই টু হ্যাভ ইভেন ট্রাই টু মুভ, নড়াচড়া করলে একদম গিল্লু উড়িয়ে দিব। ভয়ে গুন্ডাটা হাত তুলে ফেলে। এইভাবে নিজের নিখুঁত রণকৌশল খাটিয়ে একে একে 8টা গুন্ডাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ধীরে ধীরে জঙ্গলের ভেতরে গুলির শব্দ কমে যায়, যা থেকে পরিষ্কার বোঝা যায় দু একজন ছাড়া বাকি সব গুন্ডা ধরা পড়ে গেছে। পরিস্থিতি শান্তভাবে বাঁধন কিছুটা এগিয়ে যেতে মুখোমুখি দুটো গুন্ডার সামনে পড়ে যায়। আচমকা এফসিকিউ সামনে পেয়ে গুন্ডা দুটো সাথে বাঁধনের বুক বরাবর রিভলভার তাক করে। বাঁধন বিন্দুমাত্র ভয় নেকে উল্টে গর্জে উঠে বলে, ভালোই বলে বলছি স্যান্ডাগার, নইলে যদি একবার ধরতে পারি পাছা দিয়ে রক্ত বের করে ছাড়বো। কিন্তু গুন্ডা দুটো কোনো কথা না শুনে একসাথে বাঁধনকে লক্ষ্য করে গুলি ছেড়ে। চোখের পলকে বাঁধন ড্রাইভ দিয়ে পাশ দিয়ে চলে যায়। আড়াল থেকে ওদের লক্ষ্য করে পাল্টা ফায়ার শুরু হয়। এদিকে একটা গুন্ডা সুযোগ বুঝে চুপি চুপি হয়ে যায়। সে অন্য গুন্ডাকে ইশারা করে অন্তত ফায়ার করে বাঁধনকে ব্যস্ত করে রাখার জন্য নিজে লুকিয়ে লুকিয়ে উল্টো দিকে ঘুরে সোজা বাঁধনের পিঠে এসে দাঁড়ায়। সে বাঁধনকে পেছন থেকে আঘাত করার জন্য আশেপাশে তন্ন তন্ন করে কিছু একটা খুঁজতে থাকে। মুহূর্তের মধ্যে মাটিতে ওটা একটা লাঠি ভেজায়। গুন্ডাটা হাত উঁচিয়ে বাঁধনে মাথায় সজোরে আঘাত করতে যাবে, ঠিক তখনই বাঁধনে বাতাসে স্পষ্ট পেয়ে বিদ্যুৎ গতির সামনে ঘুরে দাঁড়ায়। সে কোনো সুযোগ না পেয়ে গুন্ডাটার বুক বরাবর সজোরে লাথি বসে দেয়। লাথির চোটে এক ছিটকে মাটিতে পড়ে যায় গুন্ডাটা। বাঁধনের আগে অন্ধ হয়ে গুন্ডাটার উপর চড়ে বসে নিজের শক্ত হাতটা ইচ্ছামতো কিল ঘুষে মারতে থাকে। জেলের আদর খাওয়া খুব সত্য, তাই না? ইউ ওয়েট অ্যান্ড পিস অফ মি, তার আগে একটু আমার আদর স্পেশাল খা। বাঁধন যখন গুন্ডাটাকে মারতে যাবে ঠিক তখনই হুট করে পেছন থেকে গুন্ডাটা এসে একটা ভারী ইট দিয়ে বাঁধনের মাথায় আঘাত করে। আকস্মিক প্রচণ্ড আঘাতে
বাঁধনের মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে গেছে। সে তীব্র ব্যথায় আত্মনাদ করে, আর শিট। মুহূর্তের মধ্যে বাঁধনের মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। তীব্র যন্ত্রণায় মাথাটা চেপে ধরে বাঁধন মাটির উপর লুটিয়ে পড়ে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে। গুণাতীত এই সুযোগে কুর হাসিতে ফেটে পড়ে। বাঁধন বুক বরাবর রিভলভার তাক করে তাকে শেষ করে দেওয়ার জন্য ট্রিগারে আঙুল চালে। ঠিক তখনই হুট করে তাদের পেছন থেকে অন্ধকার ফুরে কেউ একজন এসে দুজনের গলায় ধারালো তলোয়ার ঠেকে। নিজেদের গলায় জমদূতের মতো ধারালো তলোয়ার স্পর্শে গুণাদের পুরো শরীর ভয়ে কাঁপতে থাকে। সে পেছন থেকে একটা গম্ভীর অথচ মিষ্টি মেয়েলের কণ্ঠে ভেসে, গুলি ফেরেন, নয়তো একটানে তলোয়ারের গলা চালিয়ে দেব। মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে থেকে গুণাদের সাহস পায় না। কাঁপতে কাঁপতে হাত থেকে রিভলভারগুলো মাটিতে ফেলে দেখে। সেই চেনা মেলি কণ্ঠ কানে আসতে বাঁধন প্রায় বুঝে আসে। ঝাপটা চোখ দুটো মেলে সামনে দেখে। মুহূর্তের মধ্যে তার বুকের ভেতরটা অজানা কেঁপে ওঠে। কারণ আজকেও তাকে বাঁচাতে সেই মেয়েটা এসেছে। বাঁধন ভাঙ্গা গলায় অতি ক্ষীণস্বরে বিড়বিড় করে, কে তুমি? মেয়েটা কোনো উত্তর দেয় না। সে চট করে নিজের সাথে থাকা একটা মোটা রশি বের করে এক চক্রে গুন্ডাদের গলা আটকে দেয়। তারপর কোনো দয়া না দেখে টানতে টানতে দুটোকে একটা মোটা গাছের কাছে নিয়ে যায়, আর সেই গাছের সাথে শক্ত করে বেঁধে দেয়। ওদের বেঁধে মেয়েটি দ্রুত পায়ে এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা বাঁধনের কাছে। বাঁধনের গায়ে ধপধপে সাদা শার্টটা ততক্ষণে নিজেই রক্তে মাখামাখি হয়ে লাল হয়ে গেছে। বাঁধন আধা বোঝা ঝাপসা দৃষ্টিতে অপলক তাকিয়ে থেকে মেয়েটার পানে। সেদিনের মতোই মেয়েটি মুখটা কাপড়ে ঢাকা, শুধু একজোড়া মায়াবী বাদামি চোখ দেখা যাচ্ছে। বাঁধনের মাথা ফেটে রক্তাক্ত অবস্থা থেকে মেয়েটির চোখ দুটো ছলছল করে রে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে আর দেরি না করে নিজের পরিহিত জামার নিচের অংশ অনেক কষ্টে দাঁত দিয়ে কামড়ে ধরে হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে। সেই কাপড়ের টুকরোটি দিয়ে পরম মমতায় বাঁধনের মাথাটা শক্ত করে বেঁধে দেয়, যাতে রক্তক্ষরণ না হয়। কাজ শেষ হয়ে মেয়েটা সেখান থেকে এক মুহূর্ত দাঁড়ায় না। সে চলে যেতে পারবে আচমকা বাঁধন নিজের সে শক্তিটুকুও এক করে তাকে হ্যাঁচকা টান মারে। হঠাৎ এই টানে মেয়েটি ভারসাম্য রাখতে না পারে সরাসরি লুটিয়ে পড়ে বাঁধনের চওড়া বুকে। স্তব্ধ জঙ্গলে দুজনে চোখাচোখে। বাঁধন মেয়েটার চেনা বাদামি চোখের দিকে তাকিয়ে ব্যাকুল স্বরে, কে তুমি? এইভাবে বারবার আমাকে বাঁচিয়ে কেন পালিয়ে যাও? কেন আমার সামনে আসো না তুমি? মেয়েটা কোনো উত্তর দেয় না। সে তীব্র অস্বস্তি আর তাড়াহুড়ো নিয়ে বাঁধনের বুকের উপর থেকে উঠতে যায়, কিন্তু বাঁধন তার দুর্বল শরীর আর সমস্ত শক্তি সঞ্চয় করে এক ঝটকে মেয়েটাকে সরু কোমরটা এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। হুট করে বাঁধনের এই পুরুষালী ও নিবিড় স্পর্শে মেয়েটা পুরো শরীর কেঁপে ওঠে। সে লজ্জায় ও ভয়ে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। বাঁধন তার সেই বন্ধ হয়ে মায়াবী মুখের দিকে তাকিয়ে এক রুখা জেদ নিয়ে বলে, আজ আজ তোমাকে না দেখে আমি কোনোভাবেই ছাড়বো না। মুহূর্তের মধ্যে মেয়েটা চোখ মেলে তাকায় এবং নিজের পুরো শক্তি খেটিয়ে বাঁধনের বুকের উপর থেকে ওঠার জন্য ছটফট করে। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটু উপরের দিকে ওঠে। অমনি বাঁধন সুবর্ণ সুযোগ পেয়ে এক হাত দিয়ে তার মুখ থেকে কাপড়ের টুকুটে একটানে খুলে ফেলে, আর সাথে সাথে চাঁদের আলোর মতো নিমেষে অন্ধকার ফুরে বেরিয়ে এসে মেয়েদের চেনা অপরূপ মুখখানা। চোখের সামনে সেই মুখটা উন্মোচিত হতে বাঁধনের চোখ জোড়া এক তীব্র তৃষ্ণাত চাহনিতে স্থির হয়ে যায়। বাঁধন রূপের অধিকারী পর্ব 5। পুরো গল্পটা প্লেলিস্টে বলছি, কন্টিনিউ দিব মানে কন্টিনিউ দিব।